মৌর্য যুগের পরে ভারতের গুরুত্বপূর্ণ আর একটা বংশ গুপ্ত বংশ। এখানে এখানে আমরা দেখবো এখানে মূলত ব্রাহ্মণ্য সংস্কৃতি গুরুত্ব পাচ্ছে, তাই না? অর্থাৎ সংস্কৃত ভাষাও এই সময় প্রচুর পরিমাণে দেখা গিয়েছিল, সংস্কৃত ভাষার প্রভাব ছিল বা আধিক্য ছিল। এটাও আমাদের কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে এই সময়ের রাজদরবারের ভাষা কি। তো রাজদরবার সেখানে অনেক শব্দ আছে, কোর্ট বলা হয়, তাই না? তো এখানে জানবে আমাদের ক্রোনোলজিটা অবশ্যই আসবে। ক্রোনোলজি মৌর্য এবং গুপ্ত এবং পাল সেন এই জায়গাটুকুতে ক্রোনোলজি থেকে কনফার্ম কোশ্চেন আসে। মধ্যযুগের এবং প্রাচীন যুগের ক্রোনোলজি থেকে কনফার্ম কোশ্চেন দেবেই দেবে। ফার্স্ট দেখো আমাদের, যদি আমাদের এতে দেখো ক্রোনোলজিতে ফার্স্ট কি আছে, প্রথমে কি আছে? শ্রীগুপ্ত, তাই তো? মহারাজা গুপ্ত বা শ্রীগুপ্ত। তারপরে দেখো ঘটোৎকচ গুপ্ত, তাই না? তাহলে এই দুজন অর্থাৎ শ্রীগুপ্ত আর হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, এই দুজন কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হচ্ছে। আসলে এর ছেলে হচ্ছে ঘটোৎকচ, তাই না? এখানে আমাদের সময়সীমাটা দেখবে 240 থেকে 280, 240 থেকে 280। দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে 240 থেকে 280। আর তারপরে দেখো ঘটোৎকচের সময় কি দেওয়া আছে? 280 থেকে 319, তাই না? আসলে এই এনাকেই, ঘটোৎকচকেই, শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ দুজনকেই ধরা হচ্ছে যে প্রতিষ্ঠাতা। আসলে আমরা খেয়াল করব যে যত এইবার আমরা এগাবো, অর্থাৎ মৌর্য উত্তর সময় থেকে মৌর্য উত্তর সময় তোমরা খেয়াল করে দেখেছো যে একাধিপত্য আর ভারতের কেন্দ্রীয়তে কেউ থাকছে না, তাই না? তখন বিভিন্ন প্রদেশগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তা প্রদেশগুলো যদি অ্যাক্টিভ হয়ে যায় তার মানে কি, ভারতের 4টে অংশ যদি আমরা ভাগ করে নিই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর মাঝখানে হচ্ছে মধ্য। তো মধ্য সেই জায়গায় কি হয়ে যায়? তাহলে দাক্ষিণাত্য, আসলে মধ্য বলা না বলে তখন দাক্ষিণাত্য অঞ্চলটা গুরুত্ব পেয়ে গেছিল, তাই না? তো এই এক একটা ক্ষেত্রে কিন্তু এক একটা শাসক বা সাম্রাজ্য গড়ে উঠছে। তো সেই রকম একটা জায়গা থেকে এরাও কিন্তু যে সময় আমাদের এই 240 থেকে খেয়াল করছে, এই সময় কি তার মানে মৌর্য উত্তর যুগ চলছিল, তাই না? তো মৌর্য উত্তর যুগে, যেটা আমরা মৌর্য যুগে পরিচিত, মানে সেই সময় এরা তাহলে কোথায় ছিল? এরাও কিন্তু উত্তর ভারতেই ছিল। উত্তর ভারতের নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে এরা এদের সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছিল, যেমন ওই প্রদেশের রাজার গুলোর মতো এরা টেকানোর চেষ্টা করছিল। সেইটার সময় এদের কাছে গেছে, এরা সুযোগের অপেক্ষায় খুঁজছিল। তাহলে সুযোগের অপেক্ষা ওই সময় মৌর্য উত্তরে অ্যাক্টিভ ছিল কারা? মৌর্য উত্তরে অ্যাক্টিভ ছিল, মনে করে দেখো, একটা হচ্ছে কুষাণ, ওখানে আমরা পড়ে এসছি তো, মনে করে দেখো। আর একটা সাতবাহন, তাই না? কুষাণ হচ্ছে উত্তর, সাতবাহন হচ্ছে দাক্ষিণাত্য। তো দাক্ষিণাত্য মানে কি? ঘুরে ফিরে কি দাক্ষিণাত্যটাই তো মধ্য ভারত থেকেই নেমে আসছে, তাই কিনা? তাই তো, মধ্য ভারত, হ্যাঁ, তো মধ্য ভারত থেকে নেমে আসছে না? তো ওই জন্য কি দাক্ষিণাত্য মধ্য ভারতের অংশই তো কিছুটা, না? তো এই জন্য এই দুটো জায়গায় কিন্তু সুযোগ এরা খুঁজে, এই দুটো জায়গায় এরা প্রথমে অপেক্ষা করেছিল কোথায়? উত্তর ভারতে। তারপরে এদের যে ফাঁকা জায়গাটা, কুষাণ যখন দুর্বল হয়ে গেল, সাতবাহন যখন দুর্বল হয়ে গেল, যেটা আমরা মৌর্যতে লাস্ট পড়ে এসেছি, সেই জায়গাটাই এরা এদের সাম্রাজ্য বিস্তার করলো গুপ্তরা। তার মানে উত্তর ভারত, তার সাথে সাথে দক্ষিণ ভারতের, আসলে দক্ষিণ ভারত বলা যাবে না, মধ্য ভারত, তাই না? উত্তর ভারত এবং মধ্য ভারত, যত দিন যাবে তত দক্ষিণ ভারতের দিকে যাবে, শেষের দিকে। প্রথম হচ্ছে উত্তর ভারত এবং মধ্য ভারতের জায়গা। তাহলে এখানে এর প্রতিষ্ঠাতা তারপরে কে বলছে দেখো, হ্যাঁ, প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, প্রথম চন্দ্রগুপ্ত দেখো। তাহলে এখানে আমাদের এই দুজনের উপাধি কি? এদের দুজনের উপাধি দেখো, মহারাজা উপাধি, তাই তো? শ্রীগুপ্ত এবং ঘটোৎকচের উপাধি মহারাজা গুপ্ত। আচ্ছা, এরপরে যিনি আসছেন তার নাম, ক্রোনোলজি আমাদের আসবে। ক্রোনোলজি হচ্ছে দেখো প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পরে কে আছে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পরে আছে রামগুপ্ত। সমুদ্রগুপ্তের পরে রামগুপ্ত। রামগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কুমারগুপ্ত। কুমারগুপ্তের পরে স্কন্দগুপ্ত। এই ক্রোনোলজিটা আমাদের আসবে। কিন্তু মাঝখানে রামগুপ্ত যে বছর সিংহাসনে বসেছে, তাই না, সে বছরই তাকে মেরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আবার সিংহাসনে বসছে। এই জন্য রামগুপ্তর কোশ্চেনটা আমাদের আসে, ক্রোনোলজিতে আসবে। এবং চন্দ্রগুপ্ত মৌর্য কাকে মেরে সিংহাসনে বসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে রামগুপ্তকে মেরেই বসেছে। এইটা এনার দুটো কোশ্চেন আসে, এর পরে কে, অর্থাৎ সমুদ্রগুপ্তের পরে কে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে মেরে সিংহাসনে বসেছে। তার মানে একই জিনিস ঘুরিয়ে কোশ্চেন করা এখানে, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে দেয়। এবার দেখো আমাদের ফার্স্ট গুপ্ত যুগের রাজা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, তাই তো? তাহলে প্রথম চন্দ্রগুপ্তর সাধারণ জিনিস এখান থেকে তেমন কোনো নেই, খালি এনার উপাধি কি? মহারাজা ধীরাজ, তাই না? মহারাজা ধীরাজ এনার উপাধি। তার মানে ইনি হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ শাসক। আসলে প্রতিষ্ঠাতা বলা যাবে না, প্রথম গুরুত্বপূর্ণ শাসক, তাই না? তিনি গুপ্ত সাম্রাজ্যকে স্বাধীন সামন্ত। আসলে এটাও একটা বলতে পারি আমরা, আসলে সামন্ত তখন পুরোপুরি হয়নি। সামন্ত এই গুপ্ত যুগের পতন হবে, তখন সামন্তরা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন সামন্তরা অ্যাক্টিভ হবে। কারণ এখনো কি তোমরা জানো যে এরপরে গুপ্ত যুগের শেষ দিকটায় তবেই সপ্তম শতকের কাছাকাছি আসবে, তাই না? শশাঙ্ক তবে সিংহাসনে বসে, শশাঙ্কর পরই
তখনই উচ্চবিত্ত শ্রেণীর উদ্ভব হবে, মানে সামন্ত শ্রেণী। তবেই কিন্তু কি মাৎস্যন্নয় প্রথাটা আসবে, তাই না? আচ্ছা, উচ্চবিত্ত শ্রেণীরা নিম্নবিত্ত শ্রেণীদেরকে গিলে খাবার চেষ্টা, যেটা সেই পুকুরের বড় মাছ ছোট মাছ, তাই না? এটা আমরা ওই জায়গাটায় দেখবো আমরা। তারপরেই আসছে পাল আসবে তারপরে। আসলে এরা মনে হচ্ছে পর পর, কিন্তু এটা প্রায় 50 বছর 100 বছর ঘটনা হয়ে যাচ্ছে এরকম, মানে দীর্ঘ সময়। তো দেখো এখানে তারপরে প্রথম চন্দ্রগুপ্ত যদি বলা যায়, এর স্ত্রীর নাম হচ্ছে কুমারা দেবী। হ্যাঁ, লিচ্ছবি বংশের রাজকন্যা। কিন্তু এই যে এর যেটা কাজ করছে, এটা আমাদের কোশ্চেন আসতে পারে, স্ত্রীর নাম কি? দেখো মেটেরিয়ালস এগুলো দেয়াই আছে এরকম। তারপরে কি বললাম আমরা? কুমারা দেবী। কিন্তু এ যে একটা কয়েন বা মুদ্রা প্রচলন করছে, যে মুদ্রাতে লিচ্ছবির নাম আছে, মানে লিচ্ছবি বংশের নাম আছে, কুমারা দেবীর নাম আছে এবং নিজের নাম আছে, মানে সব কটা মিলে তিনি মুদ্রা প্রচলন করছেন কি না বংশের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। তাহলে এখান থেকে কিন্তু আর আমাদের চন্দ্রগুপ্ত থেকে আর তেমন কোনো আসে না কোশ্চেন, আমাদের প্রথম চন্দ্রগুপ্ত থেকে। খালি সময়টা আমাদের লাগবে 319 থেকে। দেখো খেয়াল করে দেখো, ক্রোনোলজিটা একবার দেখে নাও। 319 থেকে মতান্তরে, তাই না? 335 বা 34 বলছে। এরপর দেখো, এরপরে কি আসছে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তই হচ্ছে মূলত এখান থেকে আমাদের গুপ্ত সাম্রাজ্যের উত্থান চালু। তাহলে ইনি কি করেছেন? ইনি মানে প্রাথমিক পর্যায়ে, এই জন্য প্রথম গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত থেকে আমাদের গুপ্ত বংশের উত্থান চালু হচ্ছে। তার মানে প্রত্যেকটা রাজবংশের জানবে একটা প্রতিষ্ঠা আছে, একটা উত্থান আছে, আর একটা কি উত্থান মানে শুরুর দিকটা, মানে কিন্তু আর একটা চরম পর্যায় থাকবে, চরম পর্যায়। তাহলে চরম পর্যায় হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়, হচ্ছে গুপ্ত যুগের চরম পর্যায়। আর তারপর থেকে কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত থেকে আবার ফল ডাউন হচ্ছে। তার মানে প্রত্যেকটা জিনিসের, মানে যে কোনো সাম্রাজ্য বা মানুষেরও একই রুলস যাবে। তো আমাদের এখানে এই জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়কে তোমরা জানো যে বলা হচ্ছে সুবর্ণ যুগ বলা হয়, তাই না? গুপ্ত যুগে সুবর্ণ যুগ বলা হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় মূলত এই সাম্রাজ্য প্রচুর বিস্তার লাভ বা সমৃদ্ধশালী হয়ে উঠেছিল সেই জন্য। তো দেখো এবার সমুদ্রগুপ্ত আমরা যাবো। সমুদ্রগুপ্তের স্ত্রীর নাম বা সমুদ্রগুপ্ত ফার্স্ট আমরা যদি বলি, একে এর উপাধি জানো তোমরা? ভারতের নেপোলিয়ান বলা হতো, তাই না? অর্থাৎ যুদ্ধর তার নীতির কারণে বা যুদ্ধর যে তার প্রিয়র কারণে বা তার বিধ্বংসী রূপের কারণে, এই জন্য তাকে বলা হতো নেপোলিয়ান। আর একটা তোর উপাধি আছে কবি রাজা, তাই না? অর্থাৎ সঙ্গীতের ভক্ত ছিলেন বলে কবি রাজা। দেখো মেটেরিয়ালস এগুলো সবই দেওয়া আছে, কবি রাজা উপাধি এটাও আসে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখবে এখানে, তার অনুকম্পমান, তার আরেকটা উপাধি হচ্ছে অনুকম্পমান বা পরম ভাগবত। তোমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে অনুকম্পমানটাই দেওয়া আছে, তাই না? মানে হচ্ছে মমতায় পূর্ণ। অনুকম্পমান মানে মমতায় পূর্ণ, এটা তোমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে। কিন্তু একই জিনিস দেখ, পরম ভাগবত, পরম ভাগবত। তো ভাগবত মানে কি? ভাগবত মানেই যেখানে ভাগবত থাকবে সেই সময় সব সময় জানবে সেটার সাথে স্নেহ জড়িত, তার সাথে সবসময় স্নেহ জড়িত। কিন্তু এখনো কিন্তু ভাগবতের কনসেপ্ট আসেনি, ভাগবত নামক যে গ্রন্থটা এখনো কিন্তু ভাগবত আসেনি। কারণ ভাগবত আসবে 6ষ্ঠ শতকে। এটা কি আমরা 6ষ্ঠ শতক পড়ছি এখন? না। তাহলে 6ষ্ঠ শতক যখন আসবে তখনই ভাগবত হবে, মানে কৃষ্ণ কথাটা তখনই বিস্তার লাভ করবে। আর কৃষ্ণ যখনই বিস্তার লাভ করবে, কৃষ্ণের প্রেম ভাবনাটা, তবেই হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ রচনা হবে, তবেই হচ্ছে তারপরে সেটা বাংলাতে আসবে। বাংলাতে মানে কি? আমাদের পশ্চিম বাংলা, মানে তথাকথিত বাংলা, আসলে পশ্চিমবাংলা বলা ভুল, মানে টোটাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, তাই না? তার মানে মাঝখানে নালন্দা বিশ্ববিদ্যালয় হবে, তার মানে কুমারগুপ্ত আসতে হবে। কুমারগুপ্ত আসলে তবে নালন্দা বিশ্ববিদ্যালয় হবে। তারপর আমাদের বাংলার ছাত্ররা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাবে, সেখান থেকে ওপারে মথুরার যখন কৃষ্ণের কথাটা ধীরে ধীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ছাত্ররা পড়বে, মানে বিহারে। তারপর সেখান থেকে আমাদের বাংলাতে আসবে, তবেই হচ্ছে আমাদের বাংলার মধ্যে কৃষ্ণ কথার ভাবনাটা আসবে। না হলে কৃষ্ণের কনসেপ্টটা মূলত উত্তরপ্রদেশের, বিহারের ওই জায়গাটায় সীমাবদ্ধ ছিল। তো আমাদের এখানে যতক্ষণ না কুমারগুপ্ত আসছে ততক্ষণ কোনো গল্প নেই, মানে নালন্দা বিশ্ববিদ্যালয় আগে হবে তারপর হবে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় এখন কুমারগুপ্ত আসেনি, কুমারগুপ্ত এখন অনেকটা সময় পর আছে। এবার দেখো এখান থেকে আর গুরুত্বপূর্ণ গুলো, তাহলে দুটো উপাধি পেলাম আমরা, একটা হচ্ছে নেপোলিয়ান আর একটা হচ্ছে কবিরাজ, তাই না? আচ্ছা, এখান থেকে আর যেটা গুরুত্বপূর্ণ তোমাদের আসে কি বললাম? পরম ভাগবত, তাই না? পরম ভাগবত মানে অনুকম্পমান বা মমতায় পূর্ণ, ওর প্যারালাল উপাধি একটা পরম ভাগবত, মানে পরম স্নেহ। ভাগবত মানে পরম, ভাগবতের সাথে কি বললাম? স্নেহ জড়িত, তো সেই নামটাই জড়িত আছে এখানে। আচ্ছা দেখো, তিনি এই যে অশ্বমেধ যজ্ঞ করাচ্ছেন, অশ্বমেধ যজ্ঞ কি? হ্যাঁ হ্যাঁ, এক কথায় রাজ্য বিস্তারের জন্য রাজার ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে রাজ্য বিস্তার, এটাই হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। আরো এরকম যজ্ঞ আছে, রাজসূয়, রাজপেয়, তাই না? এই ধরনের প্রচুর যজ্ঞ ছিল। এখানে আত্মীয় স্বজনদের কাছে নিজের পরিচয়, এগুলো এরকম প্রচুর যজ্ঞ আছে। তো অশ্বমেধ যজ্ঞ করাচ্ছেন এবং তার স্ত্রীটা এখানে, তার স্ত্রীর নামটা এখানে আসে। দেখো এইটা আমাদের কোন লিপিতে আসে? এই দেখ এখানে দত্ত দেবী তার স্ত্রীর নাম, তাই না? দেখো এখানে লেখা আছে ইরানের শিলালিপি থেকে জানা যাচ্ছে দত্ত দেবী তার স্ত্রী, তাই তো? কিন্তু ইরানের শিলালিপিটা কার? এইটা আমাদের পরীক্ষা আছে যে কার সময় ইরানের শিলালিপি হচ্ছে।
না, হরিসেন তো না, এলাহাবাদ হরিসেন, এলাহাবাদ হরিসেন, তাই না? এলাহাবাদ প্রশস্তি হচ্ছে বা এলাহাবাদ স্তম্ভ হচ্ছে হরিসেন। এটা হচ্ছে দারায়ুস বা দারিউস, দারায়ুস বা দারিউসের সময় হচ্ছে এইটা। এইটা আমাদের একটু ঘুরিয়ে খালি দেয় যে এখানে যে দত্ত দেবী যে বলছে যে ইরানের শিলালিপি, তো ইরানের শিলালিপি কোন সময় বা কোন রাজার সময় মূলত এগুলো তৈরি হয়েছিল। কারণ আমরা মৌর্য পেরিয়ে এসছি, মানে তোমরা বুঝতেই পারছো। তাহলে এখান থেকে তোমাদের ওই পড়াও যদি কেউ বলে যে প্রথম শিলালিপির মাধ্যমে শাসন কোন রাজা, তাই না? তাহলে কি হবে? অশোক। কারণ অশোকের পর থেকে মূলত কি শিলার কনসেপ্টটা, শিলালিপির কনসেপ্ট আমাদের সামনে চলে আসছে। তো এই জন্য তার মানে প্রায় জায়গায় এই শিলালিপির কনসেপ্টটা আসছে। এখান থেকে দেখো আর তেমন কোনো আমাদের কিছু নেই এখানে, ব্যাপক বিস্তার ঘটছে। তার মানে কি এর আগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যা, এই প্রথম চন্দ্রগুপ্ত যা করেছিল দ্বিতীয় সমুদ্রগুপ্তের সময়, তার ব্যাপক বিস্তার রয়েছে। এর পরের যেটা আছে সেটাই আমাদের গুরুত্বপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রামগুপ্ত তো ওই বললাম সিংহাসনে বসে যে 200 এর সময়, আবার ওই বছরই মারা যাচ্ছে, দিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসছে। এনার উপাধি ফার্স্ট তোমরা জানো যে সকারি এনার উপাধি, তাই না? সকারি। আর বিক্রমাদিত্য আসছি, বিক্রমাদিত্যটা ইনি নিজের উপাধি দিয়েছিল। আর সকারি কি শকদের দমন করেছিল বলে তার নাম সকারি, তাই না? তো এটা একটু নোট করে নাও, সকারি, শকদের দমন করেছিল বলে এর নাম সকারি হচ্ছে, তাই তো? এটা আমরা মাথায় রাখবো। যদি বলে কোন শক, না তৃতীয় রুদ্রসিংহ, শক রাজা তৃতীয় রুদ্রসিংহকে দমন করেছিল বলে এনার নাম সকারি। মানে সকারি ভাঙলেই আমরা বুঝতে পারবো, দেখ শক যোগ অরি, অরি মানে হচ্ছে শত্রুকে দমন করে না, সেটাই। তাহলে সকারি, শকের অরি মানে শকের শত্রু, অরি মানে শত্রু। তৃতীয় রুদ্রসিংহ। রুদ্র থেকে দেখো ইনি দুটো মুদ্রা করছে, একটা হচ্ছে রৌপ্য আর একটা হচ্ছে তামা। দেখো সবগুলো মেটেরিয়ালসের পরপরই আমাদের এখানে দেওয়া আছে। তবে একটা জিনিস আমরা গুরুত্বপূর্ণ এখানে পাবো, এর আগের দুটো রাজধানী আমাদের অত বেশি দেয় না। কারণ এর আগের দুটো রাজধানী কি মৌর্যদের রাজধানী যা ছিল পাটলিপুত্র, তাই কিনা? কিন্তু এদেরও রাজধানী পাটলিপুত্র, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী অ্যাড হয়ে যাচ্ছে উজ্জয়িনী। মানে এর সময় দুটো রাজধানী, এই জন্য এনারটা আমাদের পরীক্ষায় দেয়। এর আগের রাজধানী মৌর্যদেরও যা ছিল পাটলিপুত্র, এর আগের দুজনেরও তাই ছিল, কিন্তু এনার ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যাচ্ছে পাটলিপুত্রের পাশাপাশি উজ্জয়িনী, যার ফলে এইটাও আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। এটা যে উজ্জয়িনী কোন উত্তরের রাজার রাজধানী ছিল, এইটা আমাদের পরীক্ষায় দেয়। মানে দেয় মানে এসছে, অনেকবার এসছে আমাদের। এবার দেখ এনার সময় আমরা যে নবরত্ন বলি, তাই না? নবরত্ন, এনার সময় এনার রাজদরবারে নবরত্ন ছিল, তার মধ্যে বুঝতেই পারছো কালিদাস, অমর সিংহ, এই তাই তো, বরাহ মিহির, তাই না, ভারুরুচি, শঙ্কু, এই 9 জন ছিল মোট। 9 জনের নামটা তাহলে যদি লাগে একটু লিখে নাও 9 জনের নামটা। অমর সিংহ লেখো, প্রথমে অমর সিংহ লেখো, তারপরে লেখো কালিদাস। অমর সিংহ কালিদাস আছে না? সবগুলো নেই? আচ্ছা, যেটা এটা নেই লিখে নাও, আমি বলে যাচ্ছি যেটা এটা নেই লিখে নাও। অমর সিংহ, কালিদাস, বরাহমিহির আছে ওখানে, তিনটে আছে তো। তারপর লেখো ধন্বন্তরী, মনে আছে? আয়ুর্বেদ চিকিৎসক, আচ্ছা। কনিষ্কের সময় মনে আছে? এর আগে আমরা পড়লাম কনিষ্কের সময় চরক ছিল, তাই তো? এটা আমরা আগে দেখেছি। আচ্ছা, ধন্বন্তরীর পরে লেখো বরাহমিহির, বরাহমিহিরের পরে ভারুরুচি, আসলে বড় রুচি, বাংলাতে বড় রুচি বলে, ইংলিশে ভারুরুচি, সংস্কৃতে ভারুরুচি, হ্যাঁ। আচ্ছা, তারপরে শঙ্কু, তারপরে বেতাল ভট্ট, শঙ্কুর পরে বেতাল ভট্ট, হ্যাঁ, বেতাল ভট্ট পরে হরিসেন, তারপরে খপনক, তারপরে খপনক, হ্যাঁ, খপনক, হরিসেন, এলাহাবাদ প্রশস্তির, এটা আমাদের আসে, এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ প্রশস্তি রচনা, হরিসেন। খপনক কয় মুদ্রানুসা? না, কেন বেশি হবে? তোমরা একটা বেশি লিখে ফেলেছো তাহলে। অমর সিংহ যে, হ্যাঁ, 9টাই হবে। আচ্ছা দেখ এখান থেকে তার মানে বুঝতেই পারছো যে ইনি নিজেকে এনার কি উপাধি দিয়েছিল? বিক্রমাদিত্য। বিক্রম মানে কি? বিক্রম মানে হচ্ছে তেজ, তাই না? আর আদিত্য মানে সূর্য। মানে ইনি এনার রাজ্যের এতটাই ইনি বিস্তার ঘটিয়েছিল যে নিজের গর্ব এত অনুভব করতো যে নিজেকেই সূর্যের সাথে, মানে একদম সূর্যের যেমন প্রখর তেজ, আমার রাজ্যের আমিও তেমনই, সেরকম একদম নাম করা আর কি ব্যক্তি। এই জন্য নিজের এই উপাধিটা দিচ্ছে বিক্রম আদিত্য, মানে সঙ্গে একসাথে হয়ে গেছে বিক্রমাদিত্য। তো এইটা সকারি আসে, বিক্রমাদিত্য আসে, এটা আমার লাগবে। আর এনার দেখো ইনি রামগুপ্তের বউকে বিয়ে করেছিল, তাই না? এটা আমাদের পরীক্ষা আসে। তার বউয়ের নামটা আমাদের এখানে দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে। এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রীকে বিয়ে করেছে ধ্রুব দেবী, তাই না? কুমারা দেবী। তাহলে কুমারা দেবী কার? চন্দ্রগুপ্তের প্রথম। তারপরে হচ্ছে কি আছে? দত্তা দেবী, তাই তো? আর এ হচ্ছে ধ্রুব দেবী আর দত্তা দেবী। 3টে বউয়ের নাম এখানে আছে, 3টে বউয়ের নামই আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, খেয়াল করে দেখো। তার মানে আমরা আগে যে বলেছিলাম মনে করে দেখো যে গ্রিক শাসনে যে রাজাকে হারিয়ে তার বউদের বিয়ে করার একটা রীতি ছিল, এটা গ্রিক ট্র্যাজেডিতে এরকম প্রচুর উদাহরণ আছে না? গ্রিক ট্র্যাজেডি, সে বিখ্যাত যে ট্র্যাজেডি আছে, সেই ইডিওপাস না কি একটা ট্র্যাজেডি আছে, গল্প একটা আছে এরকম, মাথায় রাখবে তোমরা, যে এরকম বিয়ে করা পরে না, এখনো এই গল্প বলা যাবে না, সময় চলে যাবে অযথা। চলো পরে আলোচনা, আজকে তো বলা যাবে না, আজকে রেকর্ড হচ্ছে, সময় কমে যাবে আমাদের। চলো
এটা যারা ইংরেজি সাহিত্যের ছেলেমেয়েরা আছে তারা এই গল্পটা খুব ভালো করে জানে, নিশ্চয়ই গ্রিক ট্র্যাজেডি বিখ্যাত, মায়ের গর্ভে ছেলের সন্তান, মোরাল অফ দ্য স্টোরি একটা লাইনে, এটা হচ্ছে কোরাস গান, এটা হচ্ছে কোরাস গান। এটা একদিন অন্য ক্লাসে একদিন আলোচনা হবে এটা। চলো এখানে দেখ কুমারগুপ্ত দেখো দুটো উপাধি আছে, সত্যদিত্য এটা আমাদের প্রচুর বার আসে দেখো এই উপাধি, আর দেখো মহেন্দ্রাদিত্য, এই দুটো উপাধি আমাদের প্রচুর বার আসে আমাদের। আর এনার সময় কি হচ্ছে না নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আর এরপরে আরেকটা বিশ্ববিদ্যালয় আমাদের হবে সেটা হচ্ছে বিক্রমশিলা, সেটা হচ্ছে পালের সময় আসবে, তাই তো? পাল যখন আসবে, পালে ধর্মপাল, সেটাই তো বলছি, পালের সময় এখনো আসেনি, মানে সবে 2 নাম্বার বিশ্ববিদ্যালয় হলো ভারতে, আগে ছিল তক্ষশিলা আর এখন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হলো, এখন ফের পাল আসবে, মানে আবারও অনেকটা সময় পরে, তাই না? তো পাল মানে এরপরে শশাঙ্ক আসবে, তাই তো? তারপর হচ্ছে পাল আসবে, তো অনেকটা সময় পর আসছে এখন ধীরে ধীরে। এর মাঝখানে কিন্তু আমাদের ওই যে ষোড়শ শতক যে অরাজকতাটা ঘটে যাবে, মানে আর একটা মুভমেন্টের তৈরি হবে, মানে এটা হচ্ছে কি রিলিজিয়াস মুভমেন্ট, এখানে দুটো অলরেডি হচ্ছে, এখন যেটা তোমরা আলোচনা করছো এখানে এখানে কি বৌদ্ধ আর জৈন রিলিজিয়াস এর সাথে সাথে চলছে, কিন্তু এর পরে যখনই ওই সপ্তদশ শতক চলে সপ্তম শতক আসবে, তারপর তার ভিতরে কোনটা তৈরি হবে না সেটা হচ্ছে তোমার ওই যে ভক্তি আন্দোলনের, যেটার চলে যাবে 1200-1300 পরে 1400 গিয়ে, মানে 1433 মানে 1500 শতক, আর হচ্ছে 1600, সেই সময় চৈতন্যদেব আসবে, তার মানে ওইটা আরেকটা রিলিজিয়াস মুভমেন্ট ওখানে হবে, তার মানে একটার সাথে কিন্তু আরেকটা জড়িত থেকে যাচ্ছে আমাদের, মানে এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি, মানে এর ভিতটা যদি না থাকতো এটা, তাহলে ওদিকেও দ্বিতীয় মুভমেন্ট হতো না। তার মানে আমাদের এর পরে তোমাদের একটা টপিক বললাম জৈন এবং বৌদ্ধ, তাহলে জৈন আর বৌদ্ধ কোনো আলাদা জিনিস নয়, এই সময় এই রাজারাই কোনো না কোনো ভাবে এর সাথে জড়িত আছে, তো সেগুলো তোমাদের খালি আলাদা করে উল্লেখ করে দেওয়া হবে। যেমন দেখো তোমাদের ওই অজাতশত্রুর সময় তোমরা মহাজন পদে পড়েছো, কি দুটো বৌদ্ধ পরিষদ হয়েছে, অশোকের সময় তৃতীয়, তাই না? আর মৌর্য উত্তরে মানে অশোকের পরে কনিষ্ক সময় 4 নাম্বারটা, তার মানে কি বৌদ্ধ কি চলছে, তাহলে বৌদ্ধ চলছে মানে কি লাস্ট বৌদ্ধ ইয়েতে তোমরা দেখেছো যে ওই সময় কি চারদিকে ছড়িয়ে পড়ার কথা বলছে, লাস্ট বৌদ্ধ পরিষদ যেটা বসুমিত্র সভাপতি, তাই তো? এই সময় কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ার কথা বলছে, তার মানে কি বৌদ্ধ ধর্ম প্রচুর বিস্তার লাভ করছিল এই সময়, তো বিস্তার লাভ করছে মানে কি ধীরে ধীরে যখন এর পরে যখন পাল আসবে, পালেরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী বা পৃষ্ঠপোষকতা, নিজেরাই বুঝতে পারছো যে এই ধরনের একটার সাথে একটা জড়িয়ে থাকে পুরো ইতিহাসটাই, খালি আমাদের আলাদা আলাদা ভাবে পড়াতে হয় তাই, না হলে একটার সাথে আরেকটা জড়িত আছে, এর প্রভাবে ওটা হচ্ছে, এইরকম আমাদের ইতিহাস হয়ে আছে আর কি। নেক্সট দেখো এখানে কুমারগুপ্ত থেকে আর আমাদের কিছু নেই, তেমন আসে না ও। এরপর দেখো স্কন্দগুপ্ত থেকে যদি আমাদের বলে যে কুমারগুপ্তের পরে স্কন্দগুপ্ত ছিলেন, ইনি হচ্ছে সুদর্শনা লেক, মনে করে দেখো সুদর্শনা লেক কার সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তৈরি হয়েছিল সুদর্শনা লেক, এটা কোথায় ছিল সুদর্শনা লেক, গুজরাটে, তাই তো? গুজরাটে সুদর্শনা লেক তৈরি হয়েছিল, তাহলে ইনি এর কি পুনরুদ্ধার মানে কি এক কথায় সংস্কার করেছিল, সংস্কার, আর তৈরি হয়েছিল কার সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, আর এনার সময় সংস্কার হচ্ছে, এইটা আমাদের প্রচুর বার পরীক্ষায় আসে, প্রচুরবার দেখবি, কালকে কুইজেও মনে হয় এটা কোনো কোশ্চেন থেকে এটা করিয়েছি, কোশ্চেন ব্যাংক থেকেই আসবে, কোনো না কোনো জায়গায় ফিট হবেই যে এটা কোশ্চেন ব্যাংকেই, তো এই জন্য জানবে এই ধরনের জিনিসগুলো আসে। এবং এনার সময় কিন্তু হুন আক্রমণ হচ্ছে, এনার সময় হুন আক্রমণ হচ্ছে, এবং হুন আক্রমণ হচ্ছে আমাদের গুপ্ত সাম্রাজ্যের পতনের একটা কারণ, আর একটা কারণ হচ্ছে সজীব যেটা বলছিলি যে সামন্ত প্রথা এইবার চলে আসছে, মানে কি স্কন্দগুপ্তের পর যখন এই সাম্রাজ্য যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন আর রাজার কনসেপ্ট নয়, বড় বড় কি এলাকা ভাগ হয়ে গিয়ে জমিদারি সিস্টেমের মতো, আসলে সামন্ত নয়, সামন্ত মানে জমির মালিক যে, সেই হচ্ছে সামন্ত প্রভু, তাই না? এবার তারা বিভিন্ন মানুষদেরকে জমি দিত, দিয়ে কাজ করিয়ে নিত, ধীরে 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 এইরকম রুলস, তার মানে গুপ্ত যুগের কি, গুপ্ত যুগে মানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তরা চলে আসছে, যদি উচ্চবিত্ত নিম্নবিত্ত না আসে তাহলে কি সপ্তম শতকেও মাৎসন্যায়ের কনসেপ্টও আসবে না, কারণ এবার কি, এবার হচ্ছে উচ্চবিত্তরাই রাজাদেরকে বা সাধারণ মানুষদেরকে নিয়ন্ত্রণ করবে রাজার পাশাপাশি। খেয়াল করে দেখবে তোমরা যখন এর পরে যাবে, যখনই তোমাদের দিল্লি সুলতানি ঢুকবে, তখন দেখবে উচ্চবিত্তরাই এদের সিংহাসনে বসাচ্ছে, আবার উচ্চবিত্তরাই নামাচ্ছে, এইটা চলবে কখন, এতক্ষণ কই দিল্লি সুলতানি থেকে মুঘল যুগ পর্যন্তই চলবে। তোমরা দেখবে রাজিয়া সুলতানেও গিয়ে, তোমাদের তো মধ্যযুগ এখনো হয়নি তাই তো, রাজিয়া সুলতানাতে গিয়ে দেখবে, বা রাজিয়া সুলতানা বাদ দাও, যদি তোমাদের অষ্টাদশ শতক মানে আধুনিক যুগ জয়দীপ স্যার পড়ান, খেয়াল করে দেখবে ওখানেও আছে যে কিভাবে যে ফারুকশিয়ার মানে সৈয়দ ভ্রাতৃদ্বয়, আধুনিক যুগ পড়েছিস মানে নিশ্চয়ই এই টার্মটা তোমরা পড়েছো তাই না, কিং মেকার বলা হতো তাদের, সৈয়দ ভ্রাতৃদ্বয়কে সপ্তদশ আর অষ্টাদশ শতাব্দীতে, তার মানে কি উচ্চবিত্ত এরাই কি নামাতো এবং তুলতো, তাই না? সৈয়দ ভ্রাতৃদ্বয় দুজন কি উচ্চপদস্থ কি সেনাপতি, একজন মন্ত্রী ছিল এরা, তার মানে ভেবে দেখো এই কনসেপ্টটা কিন্তু চলতে থাকবে এবার আমাদের। নেক্সট এখান থেকে গুপ্ত সাম্রাজ্যের আমাদের আর এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসে না, খালি যদি বলে আমাদের ট্যাক্স সিস্টেমটা কেমন, এখানে ট্যাক্স হচ্ছে ওই যে মৌর্যতে আমরা দেখেছি 1/4 থেকে 1/6, এখানেও ঠিক ওই নিয়মটাই আছে, 1/4 থেকে 1/6 মানে জমির ভোগের কারণে, মানে তুমি যে জমি ভোগ করছো তার কারণে এই ট্যাক্সটা দেওয়া হয় আর কি।
মূলত আমাদের এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ দেখো, গুপ্ত উত্তরটা আমাদের লাগবে। এবার গুপ্ত উত্তরটা আমরা একটু দেখে নিই। দেখ তাহলে যদি বলে পতনের কারণ কি, একটা হচ্ছে হুন আক্রমণ, আর একটা হচ্ছে সামন্তদের উদ্ভব হয়ে যাচ্ছে, সামন্তদের উদ্ভব, এই দুটো কারণ, আর তেমন কোনো কারণ। এবার অর্থনৈতিক এখানে লেখা আছে, দেখ তোমাদের মেটেরিয়ালস, অর্থনৈতিক কারণ। তো স্বাভাবিক কথা কি, সাম্রাজ্য যখন ভাঙবে তখন যদি সরকার যদি মানে মূল কেন্দ্রীভূত শক্তি যদি ট্যাক্স না পায়, অটোমেটিক্যালি কি সেটা ভাঙার দিকেই। কারণ সামন্তরা উদ্ভব হচ্ছে মানে কি, তারা তো অর্ধেক জমি নিয়ে নিচ্ছে, তাহলে জমির অর্ধেক ট্যাক্সটা কার কাছে চলে যাচ্ছে, সামন্তদের কাছে। তো স্বাভাবিক কথা, রাজার ক্ষমতা যদি কমে যায় তো রাজার ভাঙন এমনিতেই হবে। তো এটা আলাদা, এটা সাধারণ জিনিস, এটা আমাদের কোশ্চেনের মধ্যে দেবে না। খালি দুটো জিনিস দেবে, একটা হচ্ছে সামন্তদের উদ্ভব গুপ্ত যুগে হচ্ছে, আর একটা হচ্ছে এর হুনদের আক্রমণ। এবং এটাও এরকম ইতিহাস আমাদের কাছে তথ্য দিচ্ছে যে যে দেখো যে কেমন না গুপ্ত যুগ থেকে যখন এই যে ব্রাহ্মণ বা কোনো পেশার লোক মানে বৃত্তিধারী, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ জমি দিয়ে দিচ্ছে, দিয়ে তাদেরকে কি বংশ পরম্পরায় ভোগ করার অধিকার দিচ্ছে। তোমাকে মুচিকে ধরে নাও দিয়ে দিল জমি, বললো তুমি বংশ পরম্পরায় এই জমি ভোগ করবে, বিনিময়ে রাজার দরবারে বা অভিজাতদের হয়ে এই কাজগুলো করবে। মানে এখান থেকে দেখবি বৃত্তিগুলো ধীরে 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 আলাদা হয়ে যাচ্ছে। তার মানে আমরা মৌর্য যুগেও দেখবে বৃত্তি অতটা খুব কম অনুযায়ী ছিল, তখন কি বংশ অনুযায়ী গোত্র অনুযায়ী। মনে করে দেখো কৌটিল্যের কুটল গোত্র থেকে, তাই না? আর চাণক্য সে মনে আছে, চাণক্য আর কৌটিল্য এর নামটা কি, গোত্র আর বংশ ছিল একটা, তাই না? তো আগে কি বংশ অনুযায়ী গোত্র অনুযায়ী হতো, এবার ধীরে ধীরে কি পেশা অনুযায়ী চলে আসছে এবারে। তার মানে এবার ধীরে ধীরে সব দেখবে, তারপর যখন আধুনিক যুগ হবে তখন হাড়ি ডোম মুচি সব সময় দেখবে এইবার আসছে, মানে এবার নবম শতক আসছে। ধীরে ধীরে জানবে নবম শতকের আগে পর্যন্ত আমাদের যত বৃত্তিগুলো সব রেডি হয়ে গেছিল, সেই অনুযায়ী তখন হাড়ি মানে নিচু জাত, ডোম সবর ম্যাথর প্রত্যেকটা সিলেক্টেড জায়গা হয়ে গেছিল। তার মানে এই জন্য দেখবে চর্যাপদ যখন তোমাদের আসবে, চর্যাপদে বলাই আছে দেখবি, হ্যাঁ কাতরুবার ওটা তো আছে, ওইখানে একটা লাইন আছে, নগর বাহিরের ডম্বি তোহরি কুড়িয়া, মানে নগরের বাইরে হে ডমনি তোর কুড়ে ঘর। ডমনি মানে কি নিচু জাত, ডোম জাতি, তাই না? বলছে নিচু জাত হচ্ছে নগরের বাইরে, কিন্তু তার পরের লাইনে আছে ছই ছই যাও সব ব্রাহ্মণ নারিয়া, মানে সেখানে তোমাকে ব্রাহ্মণ এবং নেড়েরা। তো নেড়েরা মানে কি, তখন এখানে ইসলাম আসেনি, তখন কি বাইরের যারা জাতি, এটা কখন, তখন দেখো নবম শতক মানে ইসলাম আসেনি। ইসলামের কখন এসেছিল ইসলাম ধর্ম? 1200-র দিকে, তাই না? তখন ইসলামের কনসেপ্ট ছিল না, কিন্তু তখন বৈদেশিক জাতি আমাদের এখানে প্রচুর এসেছিল। অবশ্য আরবরা কিছু কিছু এসেছিল, আরবরা তবে কোথায় ছিল, পশ্চিম উপকূলে ছিল, আরবরা ব্যবসা করতে এসেছিল, কিন্তু এরা পশ্চিম উপকূলেই সীমাবদ্ধ ছিল, তার বাইরে এরা আবার বেরোতে পারেনি। তার মানে ব্যবসার প্রয়োজনে এসছে, মানে এরা নিশ্চয়ই ভোগের ক্ষেত্রে নয়। তার মানে বাইরে থেকে এক কথা, অন্য যারা যারা এসেছিল সবাই এই নিচু শ্রেণীর মানুষদেরকে নিজের মতো করে ভোগ করতো। তার মানে বৃত্তি অনুযায়ী কনসেপ্ট ছিল, যেটা আমাদের বৈদিক যুগে শুরু হয়ে গেছিল। মনে আছে কিনা বৈদিক যুগে, তোমরা খেয়াল করে দেখো লেটার বৈদিকে 4টে বর্ণ ভাগ হয়ে গেছিল। 4টে বর্ণ যখনই ভাগ হয়ে গেছিল সঙ্গে সঙ্গে আবার সেখানে তার পরবর্তীকালে সেই 4টে বর্ণের মধ্যে আবার বৈশ্যরা অ্যাক্টিভ হয়ে উঠেছিল। বৈশ্যরা কোথায়, এই যে সময় আমরা বলছি এই এর মাঝখানে বৈশ্যরা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। বৈশ্য মানে যারা ব্যবসা করতো, এবার ব্যবসা করতো মানে কি, তাদের মধ্যে অজস্র শ্রেণী বিভাগ হয়ে গেছিল। এবার তোমরা ভাবছো যে এটা আলাদা, পড়ানোর জায়গা আলাদা, আমরা পড়াবো ঠিকই, কিন্তু যখনই এর মাঝখানে আলাদা একসাথে তৈরি হয়ে গেছে, বৈশ্যরা বলছে যে ব্রাহ্মণদের কঠিন বেড়াজাল আমরা আর মেনে নিতে পারবো না, কারণ ব্রাহ্মণদের কাছে কি থেকে তাদের টাকা বেশি হয়ে যাচ্ছে। এবার টাকা যদি বেশি হয়ে যায়, কারণ কি এখানে ক্ষত্রিয় আলাদা, ক্ষত্রিয়র কনসেপ্ট ধীরে ধীরে ভাঙছে। এবার ব্রাহ্মণ কে রাজা হচ্ছে কোনো ঠিক নেই, হয় ব্রাহ্মণ নালে ক্ষত্রিয় রাজা হচ্ছে। কারণ তোমরা দেখেছো মৌর্য উত্তরেই দেখেছো, তাই না? কোনো সময় ব্রাহ্মণ হচ্ছে, কান্নদের পর কি, কান্নরা ব্রাহ্মণ ছিল, মনে করে দেখো পরপর রাজ্যগুলো, কোনো সময় ব্রাহ্মণ, কোনো সময় ক্ষত্রিয়, কোনো সময় নিচু বংশ, মহাপদ্মনন্দ কি নিচু বংশ ছিল। মানে কনসেপ্ট পুরোপুরি কি ভারতের ইতিহাসে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইবার এর পরবর্তীকালে এই সময় বৈশ্য সম্প্রদায়ের পয়সা হওয়ার ফলে এরা বলছে ব্রাহ্মণদের মানবো না, তারাই তখন গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈনকে সাপোর্ট করেছিল। তাহলে এই সময় কি, এই সময়ই চলছে, আমরা যে সময় পড়ছি মৌর্য গুপ্ত সাতবাহন, এই সময়ের মধ্যে কি এই ধর্মগুলো বিস্তার লাভ করছিল। মানে ব্রাহ্মণদেরকে কোন ঠাসা করে দিচ্ছিল, ব্রাহ্মণদেরকে কোন ঠাসা করছে, কিন্তু ব্রাহ্মণরা সুযোগ খুঁজছিল কিভাবে এখান থেকে বেরোয়, কিন্তু বেরোতে পারছিল না। আর ঠিক তার পরপরই 1200 যখন এলো, আবার এদের উপরে একটা বড় আঘাত আনলো, মানে ইসলাম ধর্ম ঢুকে গেল। যেই ইসলাম ধর্ম ঢুকলো, পুরো ব্রাহ্মণদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। তখন ব্রাহ্মণরা বুঝলো যে এবার আমাদের যদি বেরোতে হয় তাহলে আমাদের আবারও স্ট্রং হতে হবে। স্ট্রং হওয়ার জন্য কি না, আমাদের একটাই স্ট্রং হওয়ার প্রসেস, যাদেরকে আমরা এতদিন দূরে রেখেছিলাম, তাদের ওই হাঁড়ি ডোম মুচি ম্যাথর, এক কথায় নিচু জাত, সবাইকে একজোট করে নিল। তারপরে তোমাদের টেক্সট গুলো চলে এসছে মধ্য ভারতের, তবে এসছে তোমাদের খেয়াল করে দেখবে রামায়ণ মহাভারত ভাগবত, এই সব টেক্সট গুলো পরপর পরপর ওখানে রচনা হয়ে যাচ্ছে। কারণ ওর মধ্যে দেখবে বা অন্নদা মঙ্গল মনসা মঙ্গল সবগুলোর মধ্যে দেখবে উচ্চ শ্রেণী নিচু শ্রেণীর মিল দেখানো হচ্ছে লাস্টে। প্রথমে যাই থাক সবগুলো লাস্টে উচ্চ শ্রেণী নিচু শ্রেণীর মিল, যেটা তোমরা একটাই জানো, তোমরা হয়তো বাকিগুলো পড়েছো কিনা জানা নেই। চাঁদ সদাগর অবশ্যই সবাই পড়েছো, মনসা, তাই না? চাঁদ সদাগর বলছে যে হাতে পুজেছি আমি শিব শুলো পানি, সে হাতে কেমনে পুজি চ্যাং মুড়ি কানি।
না মানে ওই মনসার একটা চোখ কানা হয়ে গেছিল বলে এই জন্য চ্যাংমুড়ি কানি বলা হতো ওকে। তাহলে মানে কি আমি উচ্চ শ্রেণীর পূজা করেছি, উচ্চ শ্রেণীর দেবতা, আমি নিচু শ্রেণীর দেবতাকে কোনোদিনও পূজা করতে পারবো না। এই তারপরে যখনই মানে কি কনসেপ্টটা, তার মানে বুঝতেই পারছো ব্রাহ্মণ ধর্মের যে অ্যাক্টিভ ভাবটা সেটা আবার ধীরে ধীরে দবে যাচ্ছে। তো এইরকম একটা জায়গা থেকে পরবর্তী গুপ্ত থেকে দেখো, গুপ্ত পরবর্তী যুগে ফার্স্ট আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন কি, এরা পুষ্যভূতি বংশের ছিল। দেখো মেটেরিয়ালস খেয়াল করো সবাই, পুষ্যভূতি বংশের, পুষ্যভূতি বংশ আমাদের এই হর্ষবর্ধনটাই আমাদের আসে, এই বংশের বাকি নামগুলো আসে না। যেমন হর্ষবর্ধনের বাবার নাম খেয়াল করে দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে প্রভাকর বর্ধন, তাই না? এখানে আরো কিছু রাজা ছিল, রাজ্যবর্ধন, কিন্তু এই নামগুলো আমাদের আসে না, এই নামগুলো আমাদের দেয় না, আমাদের খালি হর্ষবর্ধনটাই দেয়। কারণ হর্ষবর্ধনের প্রচুর কৃতিত্বের কারণেই গুরুত্বপূর্ণ একটাই, কারণ হর্ষবর্ধনের পরে গুরুত্বপূর্ণ কেউ রাজা ছিল না বলে এই পুষ্যভূতি বংশ বা হর্ষবর্ধনের সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল। এই জন্য তার মানে কি সাম্রাজ্য যখন শেষ হয়ে যাবে তার মানে জানবে তার সম্পর্কে কোশ্চেন আমাদের অন্তত এসএসসি বা চাকরির পরীক্ষায় দেবে না সচরাচর, তাই না? অনার্স লেভেলে দিতে পারে। তো আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ যে রাজা থাকবে তার যা যা ক্রেডিট সেগুলোই আমাদের পরীক্ষায় দেয়। তো এই জায়গাটায় আমাদের দেখো এখানে দেয়াই আছে, এও কোথায় শাসন করেছে হর্ষবর্ধন? উত্তর ভারতে। মোটামুটি জানবে গুপ্তরা সবাই উত্তর ভারতে, গুপ্ত পরবর্তী সবাই উত্তর ভারতে, কিন্তু উত্তর ভারত থেকে সামান্য মধ্য ভারতের দিকে নেমেছে। গুপ্তরা যেমন উত্তর ভারত থেকে, আমি তো শুরুতেই বললাম গুপ্তরা উত্তর ভারতের সাথে মধ্য ভারতে নেমেছিল, কিন্তু এরা হচ্ছে উত্তর ভারত প্রথমে। এরা যেটা বলা হচ্ছে হর্ষবর্ধন, এরা কি উত্তর ভারতের দিকে। আসলে উত্তর ভারত মানে তোমরা এরকম ভেবো না যে উত্তর ভারত মানে কি একদম উপরে। আমরা মহাজন পদের সময় কি পড়েছিলাম যে বিন্ধ্য পর্বতের ওপর দিকে, তাই না? তো বিন্ধ্য পর্বত উত্তর মানে তাহলে সবটাই তো ওপর হয়ে গেল, তার মানে একদম কি এপারে হচ্ছে গুজরাট, তাই না? আর ওপারে হচ্ছে একদম উত্তরপ্রদেশ বা বিহারের কোল পর্যন্ত ধরে নিচ্ছে যে এই সবটার বিস্তার তো উত্তর ভারত হচ্ছে, তাই না? এই সমস্যাটা। এবং যেমন মৌর্যতে তোমরা পড়েছো, মৌর্য পরবর্তীতে দেখবে সবাই বাইরের যারা রাজা ছিল, অর্থাৎ তোমরা যদি বলো ইন্দো গ্রিক বা স্কিথিয়ান বা ইন্দো স্কিথিয়ান বা পার্থিয়ান, তাই না? বা কনিষ্ক মানে এক কথা কুষাণ, এরা সবাই কি সবাই প্রথমে পাঞ্জাব কাবুল দখল করেছে। প্রথমে পাঞ্জাব কাবুল দখল করে ওখানেই শাসন করতে করতে পেশোয়া, তারপর ধীরে ধীরে পাঞ্জাব হয়ে আমাদের ভারতের দিকে ঢুকেছে। নাহলে সবাই কিন্তু প্রথমে শাসন করেছে এই বাইরের অঞ্চল, ভেতরে কেউ ঢুকতে পারেনি। মানে পাকিস্তান, এই পাকিস্তানের কি কাবুল পেশোয়া সব কোথায়? আফগানিস্তান, এগুলো সব আফগানিস্তান আর পাকিস্তান মিলে হচ্ছে। তারপর ধীরে ধীরে ভারতের দিকে ঢুকেছে পাঞ্জাব হয়ে, যেটা আমাদের কুষাণরা, লাস্টে গিয়ে কুষাণরাই বেশি হচ্ছে, বাকি কেউ ঢুকতে পারেনি অত। এরা ওই জায়গাতেই ছিল। কারণ মৌর্যতে তোমরা মনে করে দেখো সেলুকাসকে হারিয়েছিল কোন জায়গাটায়? সেলুকাসকে হারিয়েছিল উত্তর পশ্চিম অঞ্চল, তাই না? তো উত্তর পশ্চিম অঞ্চল মানে এই জায়গাটা, তো সেই জায়গাটা কে হারিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য হারিয়েছিল। তো ঘুরে ফিরে সবাই জানবে যত বাইরে রাজা ছিল সব ওই জায়গাটা দখল করেছে, ভারতের ভেতরে কেউ ঢুকতে পারেনি। ঢুকতে না পারারও কারণ আছে, সাতবাহনরাও প্রচুর প্রতিবাদ করেছিল, তাই না? গুর্জর প্রতিহাররা ঢুকতে দেয়নি আরবদের। আরবরা আমরা কি জানি, আরবরা পশ্চিম উপকূলে ছিল, তারপরে এরা ভারতে ঢুকতে পারেনি একটাই কারণে, গুর্জর আর প্রতিহারদের কারণে। এটাও আমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে ওখানে। তো স্বাভাবিক কথা, তার মানে কি ঢুকতে যখন পারছে না তার মানে কি শাসন কি কেবলমাত্র ব্যবসার জন্য, শাসক হিসেবে এরা আর দাঁড়াতে পারছে না। অনেকটা পর দাঁড়াচ্ছে, পরে অনেকটা পরে, মানে যখন তাও সেই নবম শতকের পরে মানে তাও সুলতান মাহমুদ আসবে তাও হবে না, মোহাম্মদ ঘুরি আসবে তাও হবে না, তারপর গিয়ে পুরোপুরি কি যখন 1206 আসবে, তাই না? 1206 তবে বা 1203 তুর্কি আক্রমণ যখন হবে, মানে 1197 বিহার আক্রমণ হবে, তবেই ঘটনাটা ঘটবে। আর 1203 মতান্তরে 1206 বাংলা আক্রমণ, ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। তো আমাদের কনফিউশনটা এইভাবে তৈরি হয়, একটার সাথে একটা রিলেট। নেক্সট দেখো এখানে হর্ষবর্ধনে তোমরা জানো বাণভট্ট, তাই না? বাণভট্টের রচিত গ্রন্থের নাম কি? হর্ষচরিত, তাই তো। আরেকটা হচ্ছে কাদম্বরী। দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে, এই নামটা আমাদের প্রচুর বার আসে। আর দুটো আসবে দেখবে এখানে, কলহন আর বিলহন। কলহন আর বিলহন, কলহনের রাস তরঙ্গিনী, তাই তো। আর বিলহনের বিক্রমাদেব চরিত, তাই তো, বিক্রমন্ত দেব চরিত। দুটোই সব কাশ্মীরের রাজাদের ঘটনা নিয়ে রচিত। দেখো মেটেরিয়ালসে দেওয়া আছে, গুরুত্বপূর্ণগুলো আগে আমরা হাইলাইট করি এসব। তাহলে এর উপাধি কি বললাম? হর্ষবর্ধন সভাকবি বাণভট্ট, তাই তো। আচ্ছা, আর আরেকটা কি বললাম? কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত কোনটা? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনীটা আমাদের প্রায় পরীক্ষায় অনেকবার এসছে, প্রচুরবার এসছে, যে কোনো কোশ্চেন ব্যাংকে দেখবে একবার না একবার আছেই, এটা থাকেই এটা। আচ্ছা, এখান থেকে দেখো আরেকটা, ইনি নিজেই কিছু রচনা করছে। দেখ থার্ড পয়েন্টটা দেখো, রত্নাবলী। এই নামগুলো আমাদের আসে, রত্নাবলী দেখো, নাগানন্দ, প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকাটা প্রচুরবার পরীক্ষা এসছে, আর রত্নাবলী এসছে। নাগানন্দ অতবার দেয়নি, কিন্তু প্রিয়দর্শিকা আর রত্নাবলীটা অনেকবার আমাদের পরীক্ষা এসছে এখান থেকে। আচ্ছা, রাজধানী যদি বলে, দেখ প্রথমে হচ্ছে এদের রাজধানী কি? না, এটা হচ্ছে থানেশ্বর। প্রথম হচ্ছে এদের রাজধানী ছিল থানেশ্বর, তাই না? থানেশ্বর হচ্ছে কোথায়? হরিয়ানার দিকে, তাই তো। আর তারপরে হচ্ছে কনৌজ। কনৌজ হচ্ছে উত্তরপ্রদেশের দিকে, তাই তো। মানে এখন উত্তরপ্রদেশ ঠিক বলা যাবে না, হরিয়ানা উত্তরপ্রদেশ তখন কি এটা পুরোটা আলাদা কোনো রাজ্য ছিল না, যে
তখন কি একটা অঞ্চল বেশ ছিল, কারণ এই জন্য শেষ প্রান্ত ধরে নেওয়া হচ্ছে, হরিয়ানার শেষ প্রান্তর দিকে এই জায়গাটা ধরে নেওয়া হয় এখানে, তাই না? হরিয়ানার শেষ, পাঞ্জাব হরিয়ানার শেষ প্রান্তর দিক কোথায়? উত্তরপ্রদেশ, তাই না? এই জন্য বলছে শেষ প্রান্তটা। এখন আমরা দেখলেই ভাববো কি কনৌজের বর্তমান অবস্থান যদি বলে উত্তরপ্রদেশ, কিন্তু সেই কনসেপ্টে বর্ডার এলাকায় হবে। ঠিক দেখো, হরিয়ানার শেষ উত্তরপ্রদেশে শুরু হয়ে যাচ্ছে এই জন্য। এবার এইটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না, মানে বর্তমান যদি বলি ওই অনুযায়ী হচ্ছে। এবার থানেশ্বরটা ওখানে পড়ে আছে, কারণ যেটার বেশিরভাগ অংশটা যেদিকে থাকে সেই জায়গাটায় নাম দিয়ে দেয়। না হলে প্রত্যেকটা অঞ্চল কি একটার সাথে একটা জড়িত ছিল। যখন তুমি বলবে প্রভিন্স, সঙ্গে সঙ্গে জানবি একটা জেলার সাথে আরেকটা রাজ্য জড়িয়ে যাবে, তাহলে কারোর সাথে কারোর মিলবে না, কারণ প্রভিন্স ছিল তো মোটে আমাদের 3টে, তাই না? এই জন্য অনেক সময় গুলিয়ে যায় যে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা হরিয়ানা এই জায়গায় এইদিকে হায়দ্রাবাদ, এগুলো সব কনফিউজ হয়ে যায় আমাদের কাছে যে কোন রাজ্যের মধ্যে কোন প্রভিন্সের মধ্যে ছিল। আচ্ছা নেক্সট চলো এখান থেকে দেখো যে জায়গাগুলো বলার, এখানে দেখ বাদামি শহরটা, আরেকটা পয়েন্ট দেখো এখানে যে বাদামি কোথায়? কর্ণাটকে, তাই না? তো এইটা আমাদের এখান থেকে লাগবে যে বর্তমান কর্ণাটকের বিজাপুর জেলা। বিজাপুর জেলা বুঝতেই পারছো, এইটা বিজাপুর জেলা মানে যখন মহারাষ্ট্র অ্যাক্টিভ হবে তখন এই বিজাপুরটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। বিজাপুর, হ্যাঁ বিজাপুর কর্ণাটকে, যখন মহারাষ্ট্র অ্যাক্টিভ হবে মানে মারাঠা যখন অ্যাক্টিভ হবে, তাই না? সেই সময় বিজাপুর এবং মুঘলরা যখন আসবে বিজাপুর আরো গুরুত্বপূর্ণ শহরে পরিণত হবে আমাদের কাছে। এরপরে যেটা বললাম তোমাদের দেখো বিলহন আর কলহন, এটা আমরা বললাম এরপরে, ওই শুরুতেই বললাম না যখন 6ষ্ঠ শতক কৃষ্ণ কথার প্রচার হচ্ছে। এইবার 6ষ্ঠ শতক চলে আসছে, এখানে কৃষ্ণ কথার প্রচার হচ্ছে। কৃষ্ণ কথার প্রচার মানে ভাগবত, ভাগবত মানে হচ্ছে কৃষ্ণ নিয়ে, সব থেকে কৃষ্ণের রূপ এবং ঐশ্বর্য নিয়ে। কোনো মানুষের প্রতি ভক্তি জন্মাবে কেন? তার মধ্যে যদি গুণ না দেখো, তাই না? তার মধ্যে যদি গুণ না দেখো তাহলে কোনোদিনও কারোর প্রতি ভক্তি জন্মাবে না। এই যে কৃষ্ণের যে গুণ মানে ঐশ্বর্য গুণ, এই গুণটা নিয়েই প্রথম যে কাব্য রচনা হয়েছিল সংস্কৃতে, তার নাম হচ্ছে গীত গোবিন্দম। গীত গোবিন্দম, তাই না? জয়দেবের, দেখো এখানে তাই বলা আছে 6ষ্ঠ শতকে জয়দেবের গীত গোবিন্দ রচনা হচ্ছে। দেখ পেয়েছি, উত্তর ভারতে কৃষ্ণ প্রসার বিকাশ ঘটে, পেয়েছো সবাই? দেখো এইটা আমাদের পরীক্ষা আছে যে জয়দেবের গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। এবং এই গীত গোবিন্দর পরের ধাপ হচ্ছে ওই যে শুরুতে বললাম, ততক্ষণে কি ওপারে কুমারগুপ্ত ওপারে করে ফেলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এবার কৃষ্ণ কথার বিকাশ হচ্ছে। কৃষ্ণ কথার বিকাশ মানে তখনই এই যে মিথিলাতে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এরা সবাই এই যে জয়দেবের কাব্যের অ্যাসপেক্টে, মানে জয়দেব যেহেতু কৃষ্ণের বর্ণনা করেছে, এবার দেখো জয়দেব তো সংস্কৃতে করেছে কিন্তু এরা মৈথিলি ভাষাতে করেছে। মৈথিলি ভাষাতে করে এইটাকে এবার মানুষের মতো করে, মানে মৌখিক ভাষাতে, ওটা ছিল সংস্কৃত। তোমরা জানো সংস্কৃত ভাষা বোঝা খুবই কঠিন, লিখিত ভাষা, কিন্তু যদি মৌখিক ভাষায় করে তাহলে কি হবে? মানুষের বুঝতে সুবিধা হবে, যেটা মুখস্থ করা যায়, যেমন বেদের ভাষা যেমন, তাই না? ছন্দ মিল, এইভাবে তখন এরা কি করলো না মৈথিলি ভাষাতে কাব্য রচনা চালু করে দিল। সেটা কি না বৈষ্ণব কাব্য রচনা হলো এবার। আর তোমরা জানো বৈষ্ণব মানে কি? যারা বিষ্ণুর ভক্ত তারাই হলো বৈষ্ণব। মানে এখানেও তাহলে কি জয়দেবেও রাধা কৃষ্ণের রূপ আলোচনা করা আছে। আসলে দেখ যেখানে কৃষ্ণ বলবে তার মানে জানবি রাধা অবশ্যই থাকবে, সেখানে রাধা থাকবেই। মনে হচ্ছে গীত গোবিন্দ বলেছে কিন্তু কৃষ্ণের রূপের পাশাপাশি এখানে রাধারও রূপ আলোচনা আছে। ঠিক তেমনি এই অ্যাসপেক্টে বৈষ্ণব পদাবলিতেও কিন্তু রাধাকৃষ্ণের প্রেমের রূপ আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রেমের রূপ বলতে কি, এবার তোমরা ভাববে যে ভক্তি জিনিসটা তাহলে কি? এই যে ভক্তির উদ্ভব হচ্ছে, কারণ ভারতে তখন কি অরাজকতা চালু হয়ে গেছে। এবার অরাজকতা চালু হয়ে গেছে, এই জন্যই কৃষ্ণ আমাদের কাছে পুরোপুরি ধরা দিতে আসছে। এবার তো কেমন না তোমরা জানো যে বৈষ্ণব অনুযায়ী বলছে আমাদের মোট 5টা রস আছে: শান্তরস, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তরস মানে দেবতাকে দেবতার জ্ঞানে পূজা করা, মানে ওপরে ভগবান আছে, ভগবানকে ডাকছি সকাল সন্ধ্যা নিয়ম করে, এটা হচ্ছে শান্তরস। দেবতাকে দেবতার জ্ঞানে পূজা করা হচ্ছে শান্তরস। এবার দেবতা আমাকে কিছু দিক বা না দিক, নিয়ম করে ঠিক 5টায় পূজা করব, তো রোজ 5টায় পূজা করব, দিক বা না দিক, এটা হচ্ছে আমি ভগবানকে কি আমার প্রভুর স্থানে বসালাম। এটা হচ্ছে এই ভাবনাটা তোমার মধ্যে যখন জেগে তুমি রোজ পূজা করতে চালু করবে, সেটা হচ্ছে দাস্যরস। মানে তুমি দাস হিসেবে নিজেকে মেনে নিচ্ছ বা ভগবানের আন্ডারে বা নিজেকে ডমিনেন্ট করে ফেলছো কারোর পায়ের নিচে, এটা হচ্ছে দাস্যরস। এবার দাস্য মানে দাস হতে হতে দীর্ঘদিন থেকে তোমার সাথে কি রূপ হবে না, দাস হতে 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 তোমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যাবে। মানে দেখবি যখন আগেকার যুগের কাজের লোকরা, বাস্তব সিনেমাটা বা এতে রবীন্দ্রনাথের ছোট গল্প কবিতাগুলোতে দেখবি চাকর মালিকের সাথে থাকতে থাকতে মালিক চাকরই মালিকের সবকিছু নিয়ন্ত্রণ করে, মালিক তার কাছে ছেড়ে চলে যায়, চাবি টাবি সব ছেড়ে, তাই না? কারণ দাসের দাস দীর্ঘদিন পুরানো দাস হলে তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। তো ভগবানের সাথে যেহেতু তোমার দীর্ঘদিনে এই দাসের সম্পর্ক, এবার হয়ে যাচ্ছে কি সখ্যের সম্পর্ক, মানে সখ্যরা, শান্ত দাস্য সখ্য। আর সখ্যর যখন চলে আসবে তখন কি একজনের প্রতি আরেকজনের স্নেহ জাগবে, তখনই বলছে বাৎসল্য রস। দেখবি কৃষ্ণ চুরি করতো, কেউ কিছু বলতো না, তাই না? তার মানে কি মাখন চুরি করতো প্রায় সব বাড়িতে, কিন্তু বলতো ঠিক, আবার ফের পরের দিন চুরি করতো, তাহলে কি উল্টো কিছুই হতো না, রোজই বলতো রোজই চুরি হতো।
তার মানে এটা বাৎসল্য রসে। তারপরে বলছে যখনই বাৎসল্য রসটা দীর্ঘদিন থাকবে, মানে এটা মেনে নেবে। এবার মথুরা সবাই ভেবে নিয়েছে কি কৃষ্ণ চুরি করবেই, এতেই তাদের সুখ। কৃষ্ণর মা ভাবছে রোজ মারবো, কোনো সমস্যা নেই, ছেলে মার খাবে, এটা ভাবে প্যাটার্ন হয়ে গেছে একটা। এর মধ্যেই তুমি যখন শান্তি খুঁজে পাবে, এটাই হচ্ছে মধুর রস। মানে কৃষ্ণ রাধাকে কষ্ট দিচ্ছে, রাধা জানে কৃষ্ণ কষ্ট দেবেই, তবু রাধা কৃষ্ণর দিকে ছুটছে, এবং কৃষ্ণও জানে আমি কষ্ট দেব, ফের চলে যাব, তাও যাব। এই যে এটাই ভাবনাটা, এই রসটা তোমার মধ্যে যখন কাজ করবে, সেটাই হচ্ছে মধুর রস। অর্থাৎ এই মধুর রসের মধ্যে তুমি গেলে না পাওয়া এবং না পাওয়ার বেদনা থাকবে না। তাহলে আমাদের ভারতে যে অরাজকতাটা সেই সময় হচ্ছিল, তার মানে কৃষ্ণ যখনই এলো, কৃষ্ণর মধ্যে যে ভক্তি ভাবনাটা জাগালো, তার মানে ভারতের মানুষ বলছে এবার দেবতার দিকে চলে যাও, আর কিছু পাই আর না পাই। ঠিক দেখবি চৈতন্য চলে এলো। চৈতন্য চলে আসার পরে তোরা জানিস ইসকনে তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, চৈতন্যদেব কি বলছে, একই শরীরে রাধা কৃষ্ণের যুগল অবতার বলছে। তা যুগল অবতার মানে এই জন্য এখন ইসকনে গিয়ে দেখো নদিয়াতে চৈতন্যদেবের বিস্তার তো ওখানে। চৈতন্যদেব ওই জায়গাটায় মূলত আমাদের মালদাতে এসেছিল, রামকেলিতে বলা যায়, পায়ের ছাপও আছে, তোমরা গিয়ে দেখো কিনা পায়ের ছাপ। তবে কিন্তু মুশকিল হচ্ছে, দেখবি ইসকনে গিয়ে দেখবি, ওখানে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখবে, যত না হিন্দু মানুষ আছে তার থেকে বেশি বাইরের অন্য জাতি আছে। কোন জাতি সেটা পরের ব্যাপার, অন্য জাতি ভর্তি, সব সাদা চামড়ার মানুষ। ইসকনে গিয়েছো কিনা দেখবে সাদা চামড়ার মানুষ ভর্তি। তার মানে কি, হয় খ্রিস্টান না হলে বৌদ্ধ, তাই কিনা? তার মানে আসল কি, মানবতার ধর্ম। এটাই হচ্ছে কৃষ্ণ কি, মানবতা, সমস্ত জাতিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা করার জন্য। তা কৃষ্ণ আসলে কে? আমরা হিন্দু পুরাণ অনুযায়ী জানি কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। বিষ্ণু কখন আসে? যখন পৃথিবীতে পাপ ভরে যায়, তাই না? বিষ্ণুর অবতার বিষ্ণু কখন আসে? যখন পৃথিবীতে পাপ ভরে যায়, তখন দেবতা সরাসরি পাপীকে সরাসরি ধ্বংস করতে না পেরে মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে, মানুষ হয়ে মানুষকে ধ্বংস করে যায়, বা মানুষ হয়ে মানুষকে শুধরে চলে যায়, তাই কিনা? তো কৃষ্ণ এসেছিল তোমরা জানো কংসকে বধ করার জন্য, তার মাঝখানে মহাভারত ঘটে গেল। এবার এই সময়সীমাটা বলো না যে কত বছর, খুব মুশকিল, সময়সীমাটা অনেক বছর। দেবতা তখনকার মানুষের আয়ুও বেশি হতো, যদিও আগেকার যুগের মানুষ 100 বছর 150 বছরও বাঁচত, এখনো বাঁচে। তখনকার মানুষের গড় আয়ু ওই দামই হতো, যে তখনকার মানুষের, এখনকার মানুষ 100 বছর বাঁচে না, দেখিস নি? হ্যাঁ, তোমরা দেখো না, এখন প্রচুর মানুষ আছে, প্রচুর আছে। আর তখনকার মানুষের জানবে স্বাভাবিক আয়ুই ছিল, গড় আয়ুই ছিল 100 বছর 150 বছর এরকম হতো। স্বাভাবিক, এটা স্বাভাবিক, কারণ তাদের মধ্যে কি, তারা ওই কনসেপ্টে মানতো যে তোমরা যেমন রাত 10টার পর কি ভাত খেতে বসো, তারা রাত 10টার সময় কি অলরেডি অর্ধেক ঘুম হয়ে গেছে। তারা ভোরবেলা উঠতো, 4টের সময় উঠতো। হ্যাঁ, মুনি ঋষিরা সবাই বেদ টেদে, বেদের জীবন দেখবে বলাই আছে ওখানে, বেদ যদি আমরা পড়ি। তার মানে এমনি ভক্তিটা জন্মায় না, ভক্তি তখনই জন্মাবে যখন তুমি সবকিছু পারফেক্ট করবে। পারফেক্ট করাটাই তো জীবন। যদি তোমার মধ্যে কোনো গন্ডগোল না থাকে, তাহলে পারফেক্ট তোমাকে বলবে না। যে কৃষ্ণর মধ্যে কি, তার মানে পারফেকশন ছিল, চৈতন্যের মধ্যে কি পারফেক্ট মানুষেরা, এই জন্য তুমি ভক্তি করেছো তাকে না। এই কনসেপ্টটাই আসছে, মানে এক কথায় মহামানবরাই আসে কোনো কিছু পারফেকশন দেখাতে। আমাদের মধ্যে যখন পারফেকশনের অভাব হয়ে যায়, তবেই তারা আসে, নাহলে তো কোনো দরকার নেই তাদের আসার। বুঝতে পারলে কিনা? সাধারণ জিনিস এটা। নেক্সট, এখান থেকে আর আমাদের তেমন কিছু নেই। কামরূপ রাজবংশের পরে আমাদের আসতে দেখবে কামরূপ রাজবংশ, অর্থাৎ হর্ষবর্ধনের পরে আমাদের কামরূপ রাজবংশ। বুঝতেই পারছো, কামরূপ অঞ্চল, আমি তোমাদের মনে করো সভ্যতা পড়ানোর সময়, তাই না? বর্তমান, হ্যাঁ একটু মুশকিল, এইটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকে বলবে আসাম, অবশ্যই আসাম, বর্তমানে আসাম। কিন্তু তৎকালীন সময় আমাদের বাংলাকে 5টা ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়। বাংলাকে 5টা ভৌগোলিক অঞ্চলে, বাংলা মানে বুঝতেই পারছো পশ্চিমবঙ্গ নয়, টোটাল অবিভক্ত বাংলা। কটা ভৌগোলিক অঞ্চলে? 5টা। তার মধ্যে একটা হচ্ছে রাঢ় অঞ্চল, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এক কথা লাল মাটি যেখানে যেখানে আছে, সেটাই হচ্ছে রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চলের ভাষাকে বলা হচ্ছে রাঢ়ী। রাঢ় অঞ্চলের ভাষাকে বলা হচ্ছে রাঢ়ী। আচ্ছা, তারপরে বঙ্গাল অঞ্চল, বঙ্গালী, তার মানে বঙ্গালটা বুঝতেই পারছো কলকাতা থেকে পশ্চিমবঙ্গ, মানে বাংলাদেশে সবটাই হচ্ছে বঙ্গাল, তাহলে বঙ্গাল অঞ্চলের ভাষা বঙ্গালী। তারপরে এবার দেখবো বরেন্দ্র অঞ্চল, আমরা যেখানে আছি মালদা আর দিনাজপুর, তাই তো? বর্তমানে মালদা, এই দিনাজপুর, ওদিকে আরেকটা দিনাজপুর আছে, কিন্তু বাংলাদেশেও দিনাজপুর আছে। হ্যাঁ, তো ওটা আমাদের না, ওটা এখন বঙ্গালীর মধ্যে পড়ে আছে হিসাব মতো, মানে আমাদের যে দিনাজপুর। হ্যাঁ, ওটা তো ভাগ, প্রথমে দুটো ভাগ ছিল না, এই দিনাজপুর, তারপরে তো উত্তর দিনাজপুর ভাগ হলো। প্রথমে ওইদিকে হচ্ছে পশ্চিম দিনাজপুর এখন বলা হয় সম্ভবত। বাংলাদেশে মনে হয় এখন পশ্চিম দিনাজপুর আছে, তাই না? বাংলাদেশে এখন খেয়াল করবি, হ্যাঁ ওদিকে শুধু দিনাজপুর আছে। আচ্ছা, তখন মনে হয় পশ্চিম বা এরকম কিছু একটা ছিল। এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখন আগে দক্ষিণ হয়ে গেছিল, ভাগ হওয়ার পরে তারপরে উত্তর হয়ে গেল আমাদের। তো তারপরে দেখ, এই দুটো হচ্ছে আমাদের তোর বরেন্দ্র অঞ্চল, মানে 3টে নিয়ে। তারপরে হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চল, মানে বিহারের কোল পর্যন্ত, তাহলে মানে কি সাহেবগঞ্জ ঝাড়খণ্ডটা মিলেই হচ্ছে ঝাড়খণ্ডী। আর একটা হচ্ছে শিলিগুড়ির ওপর থেকে
শিলিগুড়ির ওপর থেকে তখন কামরূপ ধরা হতো, শিলিগুড়ির ওপর থেকে, মানে যতটা পাহাড়ে উঠবো। বর্তমানে আসাম, বর্তমানে আসাম, ঠিক আছে, বর্তমানে আসাম, কিন্তু বর্তমানে আমরা তো সেই কনসেপ্টে দেখবো, সেই কনসেপ্টে দেখলে ওই অঞ্চলটা ধরা হতো। তো এই কামরূপ অঞ্চলের রাজা হচ্ছে, তখন এরপরে কামরূপ অঞ্চল সবে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ হয়েছে, যখন পালরা আসবে তখন কামরূপ অঞ্চলের সাথে এদের প্রচুর ঝামেলা হবে। তো এই যে এখানে কামরূপ অঞ্চলের একটা প্রাচীন নাম আছে প্রাগজ্যোতিষ, দেখো মেটেরিয়ালসের ফার্স্টেই দেওয়া আছে ওটা, প্রাগজ্যোতিষের প্রাচীন নাম দেখো প্রাগজ্যোতিষ, এইটা আমাদের পরীক্ষায় প্রচুর বার এসেছে প্রাগজ্যোতিষ। কামরূপ অঞ্চলের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রাজ্য ছিল, দেখো দাভাকা দেওয়া আছে, দেখো এখানে দাভাকা, এই দুটো রাজ্য, মানে তাহলে আমাদের পূর্ব দিকে তাহলে কটা রাজ্য ছিল, একটা হচ্ছে কামরূপ অঞ্চল ধরা হতো, আর একটা হচ্ছে দাভাকা, এই দুটো নাম আমাদের আসবে। আর কামরূপের প্রাচীন নাম কি? প্রাগজ্যোতিষ। এটা কোশ্চেন ব্যাংকে দেখবি, কোশ্চেন ব্যাংকে এই নামটাই আছে আমাদের, যে প্রাগজ্যোতিষ কার নাম ছিল, কামরূপ না তোর গুর্জর না প্রতিয়র না চালুক্য, কার, এটা তাহলে আমরা সেই অনুযায়ী দেখবো আমরা এখানে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ রাজা দেখবে ভাস্কর বর্মা। এই ভাস্কর বর্মার নিধানপুরের ফলক, নিধানপুরের লিপি, দেখো এখানে লাস্ট পয়েন্ট আছে, দেখো নিধানপুরের তাম্র ফলক। এই নিধানপুর কোথায়? দেখ নিধানপুর হচ্ছে বাংলাদেশের সিলেট, নিধানপুর হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল। ভাস্কর বর্মার সম্পর্কে জানা যাচ্ছে কোথায়? নিধানপুরের তাম্র ফলক থেকে। যদি বলে নিধানপুরের তাম্র ফলক কোথায়? সিলেট অঞ্চল, মানে বাংলাদেশের। আর একটা আমাদের আছে, তোমরা দেখবে যে যদি বলে যে তাম্রলিপ্ত বন্দর, এই রিলেট চলে আসে এই সময়। তাম্রলিপ্ত বন্দর বর্তমানে কোন রাজ্যে? হ্যাঁ ঠিকই আছে, মেদিনীপুরে, তাই তো, মেদিনীপুরে। যেটা তোমরা মনে করে দেখো এনবিপিডব্লিউ, একবার কুইজে করিয়েছিলাম আমরা, নর্দার্ন ব্ল্যাক পলিস্টোয়ার, মনে আছে কিনা? এনবিপিডব্লিউ মানে ওই যে মেদিনীপুরের যে কালো কালো রঙের যে মাটির বা হাঁড়ির জিনিসপত্র যে ব্যবহার করা আছে সেটাকেই এনবিপিডব্লিউ বলে, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, তাই না? এইটাকেই ওখানে এনবিপিডব্লিউ বলে। এটা আমাদের, এটাও পরীক্ষায় অনেকবার এসছে আমাদের। তো মেদিনীপুরে এখনো কিন্তু, আমি এর আগেও বলেছি, মেদিনীপুরে দেখবি এখনো এই মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রচুর পাওয়া যায় এটা। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা আমাদের এর পরের যেটা গুরুত্বপূর্ণ, দেখ এখানে এই যে গুর্জর আর প্রতিহার আর রাষ্ট্রকূট, তাই তো, এই দুটো জায়গা থেকে আমাদের দেয় প্রতিবারে গুর্জর। এখান থেকে খুব লিমিটেড কোশ্চেন দেয়, যে জায়গাগুলো বলছি একটু খালি আন্ডারলাইন করে নাও, সেইগুলো আমাদের লাগবে, এখান থেকে বেশি লাগবে না আমাদের, আন্ডারলাইন গুলোই কর দেখ। বলছে দেখো গুর্জর প্রতিহার এরাও কি সব উত্তর ভারত, কিন্তু সব একটা হারিয়ে আরেকজন বসছে, এরাও উত্তর ভারত। রাষ্ট্রকূটরাও কি? রাষ্ট্রকূটরা একটু নিচের দিকে নেমে যাচ্ছে, রাষ্ট্রকূটরা নিচের দিকে নেমে যাচ্ছে, এরা এরা দাক্ষিণাত্য, তাই না? ডেকান অঞ্চল, রাষ্ট্রকূটরা সাতবাহনরা ডেকান অঞ্চল ছিল, আবার এরাও রাষ্ট্রকূটরাও ডেকান অঞ্চল, কিন্তু এরা কোথায়? এরা উত্তর ভারতের দিকেই আছে, আর মধ্য ভারত দক্ষিণ ভারতের দিকে আসার চেষ্টা করেছিল গুর্জর প্রতিহাররা। আর খানিকটা আগে আমি কি বললাম, যে গুর্জর প্রতিহাররা উত্তর ভারতে ছিল বলেই আমি কি বললাম, যে তখন কি বললাম, আরবরা ভারতে প্রবেশ করতে পারেনি। না মেটেরিয়ালসে কোনো না কোনো জায়গায় দেওয়া থাকবে ওটা। তাহলে দেখো ফার্স্ট এদের দেখো সে পয়েন্টে বলা আছে যে আরবরা সপ্তম থেকে 1100 শতাব্দী পর্যন্ত, এতক্ষণ যে কথাটা বারবার বলছিলাম, দেখ দ্বিতীয় পয়েন্টে দেওয়া আছে আরবরা সপ্তম থেকে 1100 শতক পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারেনি। দেখ গুর্জরদের দ্বিতীয় পয়েন্ট এটা দেওয়া আছে, পেয়েছো সবাই? তো এটা কিন্তু আমাদের লাগবে, এটা প্রচুর বার, এটা আমাদের এসছে, এখান থেকে প্রচুর বার এসছে, পেয়েছিস সবাই? দেখ আচ্ছা, এই রাজবংশের প্রতিষ্ঠাতা দেখো হরিচন্দ্র, পেয়েছো? হরিচন্দ্র আসলে প্রতিষ্ঠাতা, একে ধরা হয় না। এটা কি ওই যে ঠিক এর মতোই, কার মতো মনে করে দেখো, আমরা শ্রীগুপ্ত এবং ঘটোৎকচের মতো, এরা ভিত্তিপ্রস্তর স্থাপন করছিল, কিন্তু এই বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় প্রথম নাগভট্টকে। দেখ মেটেরিয়ালসে প্রথম নাগভট্ট দিয়ে আমাদের মেটেরিয়ালস চালু করে দিয়েছি, দেখ প্রথম নাগভট্ট আছে না ওখানে, তার মানে প্রথম নাগভট্টকে প্রতিষ্ঠাতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে এখানে, খেয়াল থাকবে কিনা? প্রথম নাগভট্ট, গুর্জর প্রতিহারে দেখ প্রথম নাগভট্ট আছে, আছে এটা, পেয়েছো? তাহলে এখানের এই তিনটে পয়েন্ট আমাদের বারবার আসে, যে একটা হচ্ছে কি ষষ্ঠ শতকের দিকে এর প্রতিষ্ঠা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে কি বললাম, যে এদের কারণে আরবরা সপ্তম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারেনি, আর শুরুতে যেটা বললাম এরা কোথায়? উত্তর ভারতে এদের শাসন ছিল এদের। তো এই তিনটে থেকে আমাদের, এই তিনটে টপিকই আমাদের প্রচুরবার পরীক্ষা এসছে, এই জন্য আলাদাভাবে এটা দেওয়া আছে আমাদের, এটা আমাদের গুরুত্ব দিতে হবে এখানে। নেক্সট দেখো, যদি বলে প্রতিষ্ঠাতা হিসেবে, দেখ পয়েন্টে দেওয়া আছে, দেখ প্রথম গুরুত্বপূর্ণ রাজা নাগভট্ট, প্রথম নাগভট্ট, এটা আমাদের এখান থেকে দেয়। আর তার ক্ষেত্রটা দেখো কোথায়, শাসন কোথায়, দেখ যোধপুর। যোধপুর কোথায়? হ্যাঁ যোধপুর হচ্ছে রাজস্থান, তো এটা আমাদের লাগবে, যোধপুর লাগে। আচ্ছা, মালওয়া যদি বলে, মানে মালব, তাই তো, মালব অঞ্চল কোনটা? মালবের পরেই কঙ্কন আসবে, মালবের পরেই কঙ্কন, তারপর এই দিকটা উঠে গিয়ে মালব, কঙ্কন, করমন্ডল, তার মানে মহারাষ্ট্র। ঠিকই বলেছো, মহারাষ্ট্র গুজরাট অঞ্চলটাই হচ্ছে মালব, তার নিচে কঙ্কন, এপারে করমন্ডল, আর নেই। হ্যাঁ আর একটা আছে, এই তিনটেই মূলত বিখ্যাত। আর একটা আছে আমাদের এখানে কোথায়, উড়িষ্যা, কই উড়িষ্যার এখানে হচ্ছে উৎকল, তোমাদের কবিতায় পড়ো না উৎকল বঙ্গ, মনে আছে কিনা? উৎকল হচ্ছে এই জায়গাটায়। তো উৎকল আমাদের তো বুঝতেই পারছো খুব দেয় না, ওটা বিসিএস এর ছেলে মেয়েদের জন্য ওটা আসে, আমাদের মূলত এই মালব, কঙ্কন আর করমন্ডলই ঘোরাফেরা করে।
আর ওপর থেকেই তো কেন কঙ্কন ওপরে কেন হবে? কঙ্কন মালবের নিচে হবে না? কঙ্কন মালবের নিচে, কঙ্কন মালবের নিচে হবে তো। মালব বা মালাবার যে মালবার, ওটাই তো মালাবার যে মালাবারের নিচে। পশ্চিম দিকেই তো বলা হচ্ছে যে এই জায়গাটায় যে বলা হচ্ছে যে ওটাই তো বলা হচ্ছে পশ্চিমী, তো পশ্চিমেই তো বলছে, এই দিকটা তো করমণ্ডল বলা হচ্ছে যে, তাই না? তাই তো বলা হচ্ছে যে, তাই তো বলা হলো। আচ্ছা নেক্সট দেখ, এখানে নেক্সট দেখো, এখানে প্রথম নাগভট্ট দেখ, এই যে তার রাজধানী দেখো মালওয়ার অবন্তী। অবন্তী মনে আছে? মালওয়া অবন্তী কোথায়? অবন্তী মনে করে দেখো, অবন্তীর দুটো রাজধানী ছিল, কি কি? একটা হচ্ছে উজ্জয়িনী আর সেই একটা মহেশ্বরা বা মহেশমতি, তাই না? তো এখান থেকে খেয়াল করো একই জিনিস মনে করে দেখছি, মহাশিলকান্ত আর হচ্ছে যেটাকে ক্যাটাপল্ট বলা হতো, তোমরা পড়েছো এটা, মহাশিলকান্ত বা ক্যাটাপল্ট। কোথায় পড়েছো এটা মনে করে দেখো, কার অস্ত্র ছিল এই দুটো? অজাতশত্রুর সময়, তাই না? ওখানে তোমরা পড়েছো তো এটা। আর আরেকটা এরপরে দেখো এখানে, এরপরে এখানে দেখ, এই যে প্রথমে আমরা গুরুত্বপূর্ণ রাজা দেখ, প্রথমে আমরা জানি যে আরবরা ভারত আক্রমণ করেছিল কত সালে? 712-তে, তাই না? এটা তোমাদের যখন এটা পড়ানো হবে মধ্যযুগের শুরুতে এটা আসবে। 712-তে কে করেছিল? মোহাম্মদ বিন কাসিম। এটা আমি কুইজে অনেকবার করেছি, যারা কুইজ করেছি ডিএম করে দেখবি, মোহাম্মদ বিন কাসিম, তাই না? 712-তে। তারপরে এসেছিল জুনাইদ। এই জুনাইদ এদের সময় জুনাইদ এসে, দেখ মেটেরিয়ালস এখানে দেয়াই থাকবে। দেখ এখানে জুনাইদ পরাজিত হন কার কাছে? গুর্জর প্রতিহারদের কাছে জুনাইদ পরাজিত হচ্ছে, 30-এর দিকে এখান থেকে পালাচ্ছে। তারপরে তামিন আসছে এখানে, তার মানে মোহাম্মদ বিন কাসিমের পরে জুনাইদ। এটা আগের যে ক্রোনোলজি ছিল একই আছে, খালি আমরা এখানে এক্সট্রা একটা পড়বো, তামিন তারপরে শাসনে আসছে। মোটামুটি মোহাম্মদ বিন কাসিমের পরে কে আসছে তাহলে? জুনাইদ। জুনাইদ কে কেন? এই যে 1200-র মধ্যে এই জায়গায় ঘটনা ঘটছে, তামিন তারপরে আরো, হ্যাঁ, তো আরবের রাজারা এখানে আসছে। মূলত এরা কি করার জন্য এসেছিল? মশলা ব্যবসার জন্য। আরবরা যদি বলে কি ব্যবসার জন্য? মশলা ব্যবসার জন্য। তো এটাও কিন্তু আমাদের এখান থেকে কোশ্চেন আছে। আর একটা কথা, এখান থেকে ঘুরে ফিরে এরা কিন্তু সিংহল পর্যন্ত এদের বিস্তার ছিল, ব্যবসার বিস্তার ছিল সিংহল। সিংহল কারণ এর মাঝখানে অনেক ঘটনা আছে। আরব, সিংহল মানে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। এইবার তোমরা খেয়াল, এর মাঝখানে কি? এই মাঝখানে এখানে বৌদ্ধ ধর্মের বিস্তার হয়ে যাচ্ছে। তোমরা জানো যে অশোক যখন মহাজন হচ্ছে, তাই তো, মানে হীনযান আর মহাযান হচ্ছে, তাই না? চতুর্থ বৌদ্ধ পরিষদের পরে যখন অশোক হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর 200 বছর পরে জন্মাচ্ছে, তাই না? জন্মানোর পরে সে বৌদ্ধ ধর্মটাকে বিস্তার লাভ করেছিল, এবং সে যে বৌদ্ধ পরিষদ করেছিল, তৃতীয় বৌদ্ধ পরিষদ, সেখানেও কিন্তু সে এই বৌদ্ধ ধর্মের কিভাবে বিস্তার লাভ করবে সেইটা এবং কিভাবে সংরক্ষণ করাবে সেটাও সে দেখিয়েছে। কিন্তু তারপরে এই বৌদ্ধ ধর্মটা বিস্তার লাভ করছে কোথায়? শ্রীলঙ্কাতে যাচ্ছে প্রথমে। ওখান থেকে ভারত থেকে কোথায় যাচ্ছে তারপরে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পর থেকে তোমরা এবার পরপর মনে করে দেখো, শ্রীলঙ্কার পরে কম্বোডিয়া, থাইল্যান্ড, তারপরে আর কি কি আছে পরপর দেশগুলোর কথা দেখো, পরপর যেগুলো আছে সব, চীন, তারপরে জাপান, এখন এই সব দেশগুলোতে পরপর কি, তার মানে আমাদের বৌদ্ধ ধর্মের বিকাশ হচ্ছিল এখানে। তো এই জন্য এই জায়গাটায় কিন্তু তখনও কি এরা পুরোপুরি যেতে পারেনি। আচ্ছা নেক্সট দেখ, নেক্সট যে রাজাটার কথা বলেছে দেখ, এর পরে হচ্ছে বৎসরাজ। এই বৎসরাজ এখানে দেখ, এই যে লেখা আছে কনৌজ দখল করেন। কনৌজ কোন রাজ্যে? কনৌজ হচ্ছে না, ইউপিতে, উত্তরপ্রদেশে আছে কনৌজ। কারণ আমরা শুরুতে কি পড়েছিলাম মনে করে দেখো, ওখানে এর সময় হর্ষবর্ধনের সময় থানেশ্বর থেকে কনৌজের রাজধানী, তাই না? তাহলে তখনই তো বললাম এটা যে উত্তরপ্রদেশের, মানে একটা হরিয়ানার উত্তরপ্রদেশের বর্ডার এলাকার দিকে এটা, ওই জন্য কিন্তু বর্তমানে ইউপি ধরে নেওয়া হয়, এটাকে ইউপি ধরে নেওয়া হচ্ছে। আর পালেদের সঙ্গে জড়িয়ে পড়ে, তা পালেরা মানে বুঝতেই পারছো কি, এদের শাসন এখনো কিন্তু কি চলছে। তাহলে এদের সময় কত? গুর্জর প্রতিহাররা হচ্ছে 8ম থেকে 11দশ শতক পর্যন্ত। তা আমরা পাল কখন জানি? পাল হচ্ছে 11দশেই তো ছিল, পালরা 11দশেই ছিল। এবার সেনরা কি তারপরে আসছে, এবং 1200 তারপরে কি শেষ হয়ে যাচ্ছে, 1203-এর দিকে সেনও শেষ। তার মানে এই সাম্রাজ্যটাকে ভেবো না যে মানে অল্প সময়ের মধ্যে এখানে বলা হচ্ছে বলে এই নয়, যে এটা সময়টা কি 8ম থেকে 1100 শতক পর্যন্ত, মানে প্রায়, হ্যাঁ, 300 বছরের বেশি। আসলে 300 বছর বলছে না, 400 বছর বলছে, মানে একটু কম আছে, কিন্তু 400 বছর ধরে নেওয়া হয় যে 400 বছরের। এরপরে দেখবি রাষ্ট্রকূট প্রায় 222 বছরের। এরপরে আসবে রাষ্ট্রকূট, হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ওই শশাঙ্কদের চলে আসবে, মোটামুটি 222 বছর। স্বাভাবিক কথা, সবগুলোই তো এরকম 200 বছর, 250, 150 বছর। দেখো এর আগে যেগুলো আমরা পড়ে এসেছি সবই তো এরকম, যে সবই 150-200 বছরের নিচে কেউ নেই, যে সবই 150-200 বছর। কারণ তখন কি, যে ক্ষমতাশালী ছিল সেই তো ক্ষমতাটা বেশিরভাগ কি টিকে রাখতে পেরেছিল, কারণ সে অন্যজনকে মেরেই তো বসেছে। যার ফলে কি প্রতিদ্বন্দ্বীকে শেষ করে যখন সিংহাসনে বসছে, তাহলে অলরেডি কি তার সময়টা তো পেরিয়ে যাবে না, অলরেডি কি তার সময়টা অনেক হবে। এই জন্য দেখবি আগেকার শাসকরা কি 40 বছর 50 বছর ধরেও শাসন করেছে। এবার ধীরে ধীরে যখন পাল সেনা আসবে, তখন দেখবি সংখ্যা কমতে থাকবে, 30 বছর 40 বছর। তারপর থেকে যখন মুঘল যুগ, গুপ্ত যুগ এর পরে আসবে, তখন দেখবি আরো কমে যাবে, 5 বছর 10 বছর 15 বছর। কারণ তখন কি মৃত্যু মানে চক্রান্ত করে মারা দিত, সব মেরে ফেলতো।
চক্রান্ত করে যখন মারতো তখন কি সবাই অলরেডি কমেই যাবে না? কারণ তোরা যখন দিল্লি সুলতানিতে দেখবি সবাই সবাইকে চক্রান্ত করে মেরেছে, এমন কোনো রাজা নেই যে সবাই সবাইকে চক্রান্ত করে, সেনাপতিরাই মেরেছে। ঠিক যেমন এর সময় তোমরা দেখেছো মৌর্যতে দেখেছো, মানে পুষ্যভূতি বংশ দেখেছো তাই না, শুঙ্গ বংশ, কাণ্ড বংশতে দেখেছি সবাই সবার সেনাপতিকে মেরে মেরেই কি সেনাপতিরাই মারছে, মেরে সিংহাসনে বসে তাই না, দেবভূতিকে মেরে বসুদেব, মনে আছে ওই জায়গাগুলো আমরা যেগুলো দেখেছিলাম মৌর্যতে। তো ঘুরে ফিরে এইরকমই ঘটনা বাড়ছে, দিন দিন রাজনীতি বাড়ছে ভারতের ইতিহাসে। নেক্সট এখানে দেখ, এই যে এটা আসে যে ধর্মপালকে পরাজিত করছেন, এইটা আমাদের পরীক্ষায় আসে যে কোন রাজা ধর্মপালকে পরাজিত করছে। দেখো বৎস, তার মানে নাগভট্টের পরে যে রাজা ছিল তার নাম হচ্ছে বৎস। এই বৎস হচ্ছে ধর্মপালকে পরাজিত করছে, যিনি বিক্রমশিলা প্রতিষ্ঠা করছে। তার মানে এই সময় বিক্রমশিলা অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে, তার মানে ভারতের শিক্ষার হার আরো বাড়ছে তাই না। তো আমরা কি জানি যে গুপ্ত যুগের পর থেকে ভারতের সংস্কৃতি কি দিন দিন উন্নত হতে চালু করেছিল, তাই তো। তো স্বাভাবিক এর মাঝখানে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়ে যাচ্ছে সব একটা একটা করে। এবং এর পরে জানবে তোমরা 1100-র পরে কি 1197 এই যখন বিক্রমশিলা তৈরি হয়ে যাচ্ছে, নালন্দার বিক্রমশিলা 1197 এখানের যে গভর্নর ছিল অর্থাৎ মোহাম্মদ ঘুরির হয়ে যে দায়িত্বে ছিল, সে কি করছে এটাকে ধ্বংস করে দিচ্ছে। মনে আছে নালন্দার বিক্রমশিলা ধ্বংস করেছিল মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, তো ওরা তো এই ধরে নিয়েছে, ঘড়িকে তো ধরেই নেওয়া আছে, ঘড়ির গভর্নর হিসেবে আক্রমণ করছো। প্রথমে হচ্ছে 1197 বিহার, তখন নালন্দা আর বিক্রমশিলা ধ্বংস করেছিল, তারপর এই জায়গাটা আক্রমণ করছে, মানে 1203, কোন জায়গায় 1206 বলছে মতান্তরে। এই সালটা ইতিহাসের ছেলেমেয়েরাও কনফার্ম জানে না, কোন জায়গায় 1202, 3, 6 আছে। এই যে তুর্কি আক্রমণটা ফিক্সড সাল নয়, এটা 3-4টে সাল আছে এটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 1203 থেকে 1206 ধরা হয়, 1203টাই বেশি ধরা হয়। মানে তোমাদের মেটেরিয়ালসে দেওয়া আছে 1197 আর 1203, কারণ এটা একটা ধরে নেওয়া হয়েছে ফিক্সড, কারণ নাহলে এটার কন্ট্রোভার্সি আছে। এই সালটা দিয়ে 3, 4, 5, 6 চারটে সাল এখানে কন্ট্রোভার্সি আছে, আমাদের নয়, টোটাল যারা ইতিহাস পড়ে সবারই এই জায়গার সাল নিয়ে কন্ট্রোভার্সি আছে এটা। নেক্সট দেখো এখানে এই যে দ্বিতীয় নাগভট্ট, দেখ এই যে রাষ্ট্রকূট রাজা তৃতীয়, এইটার সাথে গোবিন্দ দ্বারা পরাজিত হচ্ছে, এইটা আমাদের পরীক্ষা আছে। দ্বিতীয় নাগভট্ট রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের দ্বারা পরাজিত হচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে দেখ এখানে যেগুলো ক্রোনোলজি অনুযায়ী আমরা কোনো রাজা কিন্তু পড়ছি না, ক্রোনোলজি হলে এদের প্রায় 14টার মতো রাজা আছে পরপর, প্রায় 14টার মতো। আমরা কোনগুলো পড়ছি যেগুলো গুরুত্বপূর্ণ রাজা সেগুলোই দেখছি খালি, মানে যেগুলো আমাদের কোশ্চেনে আসে, সেগুলোই আমরা এখানে আলোচনা করছি। কারণ রাজা জানবে গুপ্ত বলো রাষ্ট্রকূট বলো কি, এদের সবারই কি রাজার সংখ্যা প্রচুর, এত রাজা আমাদের লাগবেও না, পড়তেও হয় না আমাদের। এই জন্য ক্রোনোলজি গুলো আমি দিইও নি এখানে, ক্রোনোলজি দিলে জানবে মেটেরিয়ালস তোমাদের আরো বড় হয়ে যাবে, ওগুলো লাগবে না আমাদের, অযথা লাগবে না, ওগুলো পড়ে লাভ নেই। আচ্ছা নেক্সট দেখো এখানে এই সময় দেখ দ্বিতীয় নাগভট্টের সময় তোমরা জানো এই শুরুতে আমি বলেছিলাম যে সুলতান মাহমুদ কিন্তু অলরেডি কি এই সময় আক্রমণ করে দিয়েছিল। সুলতান মাহমুদের সময় হচ্ছে 998 থেকে 1030, 998 থেকে 1030 পর্যন্ত। তার মানে 998 থেকে 1030, মানে এখানে দেখ 1024 আক্রমণ করছে বলছে। তা 1024 যদি আক্রমণ করে তার মানে কি অলরেডি এর মধ্যে কি সোমনাথ মন্দির আক্রমণ হয়ে গেছে। সোমনাথ 1024 আর 1026 আছে, লাস্ট আক্রমণ 27 দেখাচ্ছে। সোমনাথ মন্দির শোন মোট 6বার আক্রমণ হয়েছে, সোমনাথ মন্দির মোট 6বার আক্রমণ হয়েছে, তার মধ্যে লাস্ট দেখাচ্ছে 1024 দেখায়, লাস্ট হচ্ছে 1024। তো এবার লাস্টে সোমনাথ মন্দির আক্রমণ করে যখন ফিরছে তখন হচ্ছে জাটদের সাথে আক্রমণ হচ্ছে, জাটরা একে বাধা দিচ্ছে, তখন জাটেদের সাথে আক্রমণ হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে লাস্ট আক্রমণ ছিল, সুলতান মাহমুদের লাস্ট আক্রমণ হচ্ছে জাট, কখন না সোমনাথ মন্দির লুট করে যখন ফিরছিল সেই সময় জাটরা প্রতিরোধ করছে, তাই তো, সেই সময় আক্রমণ হচ্ছে 26-এ। কোনো জায়গায় 26-এর জায়গায় কোনো জায়গায় 27 আছে, ওইটা 26, জাটরা 26 আছে কোনো জায়গায় 27 দেখায়। তো এটা আমি ইতিহাস কন্ট্রোভার্সি করলে আমাদের কিছু করার নেই, কিন্তু 24 আর 26 না হলে 27 ওটা হয়, মানে 24টা হচ্ছে আক্রমণ। এবং সোমনাথ মন্দির কতবার হয়েছে বললাম, 6বার হয়েছে। এই 6বারের মধ্যে টোটাল 700 মন সোনা নিয়ে গেছে, 700 মন। এবার তোমরা হিসাব করে নাও 1 মন সমান কত, এটা নিজেরাই ক্যালকুলেশন করে নেবে। 1 মন সমান 40 কেজি, তার মানে 4 7 28, মানে কয়েক হাজার কিলো সোনা নিয়ে গেছে এখান থেকে। তো স্বাভাবিক কথা, এটা দেখো এখানে পুনরুদ্ধার করেছে বলছে, এটাকে আবার সাজাচ্ছে ইনি। দেখো দ্বিতীয় নাগভট্ট কি করেছে, সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করছে। তার মানে স্বাভাবিক কথা, সেই সময় কি ট্যাক্স ছাড়া ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা মিলেই শাসন করতো, তো ট্যাক্স নিয়েই কি অতিরিক্ত, তার মানে বুঝতেই পারছি এই যখনই এইটা নিচ্ছে সঙ্গে সঙ্গে কি অতিরিক্ত ট্যাক্স বেড়ে যাচ্ছে কাদের উপরে, জনসাধারণের উপরে। আর অতিরিক্ত ট্যাক্স বাড়া মানে কি হয় তাদের মৃত্যু, নালে বাড়িঘর বিক্রি, এছাড়া তাদের কাছে ছিল না, কারণ চাষবাস ছিলই তখন মূল ভরসা, তাই না। তো এইভাবে আমাদের কি অরাজকতা ধীরে ধীরে বাড়ছে, অরাজকতা বাড়ছে। তোমরা বুঝতেই পারছো এখনো কিন্তু কোনো রাজার একজোট হয়নি বলেই সুলতান মাহমুদ কি 1024 বলেছে, তার মানে কি প্রায় শেষ, সুলতান মাহমুদের সময় শেষ। আর 6 বছর পরে এর মারা যাবে এখানে। তারপরে কি আবারও মোহাম্মদ ঘড়ি আসছে, মোহাম্মদ ঘড়ি কি সেও ফের এখানে
আক্রমণ করবেই ভারতকে। তার ফার্স্ট আক্রমণটা রোধ করেছিল, সেটাকে না এই ভারতের সব রাজারা মিলে। আবার এটাও আমাদের পরীক্ষায় আসে, এটাও কুইজে আমি অনেকবার করেছি, দেখবি পৃথ্বীরাজ চৌহান থার্ড, তাই না, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, কোনো সময় শুধু পৃথ্বীরাজ 1191 প্রথম তরাইনের যুদ্ধ, ওটা তো ওই টপিকে পড়ানো হবে, কিন্তু এর সাথে রিলেট যে আসলে ইতিহাস ওইভাবে নয় একসাথে ওপারে ওরা আক্রমণ করছে, এটা আমরা খালি একটা যুগকে পড়ছি বা একটা রাজবংশকে পড়ছি, কিন্তু তাহলে ওইভাবে আমাদের সবগুলো একসাথে পড়াতে হবে, তাহলে ওইভাবে জীবনেও আমাদের শেষ হবে না, মানে হবেও না, মেলানোও যাবে না, মেলাতে মেলাতে দেখি গল্প শেষ হয়ে যাবে, পরের দিনও ফের গুলিয়ে যাবো আমরা। এই জন্য এইভাবেই আমাদের ইতিহাস পড়তে হবে, যে যেটা যেটুকু লাগবে সেইটুকু খালি তুলে নেওয়া আমাদের। সেই অনুযায়ী দেখো এখান থেকে, তাহলে এইটা আমরা মাথায় রাখবো যে সোমনাথ মন্দির আক্রমণ হচ্ছে, তাই তো, পুনর্নির্মাণ করছে ইনি, যেটা সুলতান মাহমুদের দ্বারা ধ্বংস হয়েছিল, ইনি পুনর্নির্মাণ করছে 1024-এ। নেক্সট দেখো এখানে মিহিরভোজ থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই আদি বরাহ, বরাহ মানে তোমরা বুঝতে পারছো এও বিষ্ণুর একটা অবতার ছিল, তাই না, মৎস্য কুম্ভ বরাহ মানে বিষ্ণুর তৃতীয় অবতার এটা বরাহ। তো বরাহ মানে কি, এই যে একটা হিংস্র, মানে অনেকে বলছে এটা শুকর, তাই না, আসলে শুকরের থেকেও জঙ্গলি প্রাণী, দেখবি ছবি দেখায়, আসলে শুকর ঠিক ছবি নয়, শুকরের থেকে একটু বিকৃত, একটু আরো হিংস্র প্রাণী, তার মানে এটা একটা আলাদা প্রজাতি, এটা কিন্তু হিংস্র প্রজাতি এক কথায়, তার মানে হিংস্র মানে কি ধ্বংসাত্মক। এই জন্য তার এক কথা বিষ্ণুর যত অবতারই হয়েছিল তোমরা তো জানোই, যে মূলত কি সৃষ্টিকে করার জন্য, রক্ষা করার জন্য এবং শত্রুকে বিনাশ করার জন্য। তো শত্রুকে বিনাশ করতে গেলে একটা ভয়ঙ্কর রূপ লাগেই, কিন্তু দেখবি যখন শত্রু ধ্বংস হয়ে লাস্ট কৃষ্ণ যখন এসছে, তখন আর আমাদের পৃথিবীতে এই ধরনের কোনো নয়, মানবতার দরকার ছিল। এই জন্য কৃষ্ণ কি প্রকৃত মানুষের রূপ নিয়ে এসেছে, না হলে তার আগে ছিল মৎস্য, মানে যখন সমুদ্র মন্থন হয়, তাই না, মৎস্য, কুম্ভ মানে কুমির, তাই তো এইসব, তো বরাহ নৃসিংহ মানে অর্ধেক মানুষ অর্ধেকে, যখন যেটা দরকার ছিল সেই অনুযায়ী রূপ নিয়েছে। তো যখন মানবতার দরকার তখন মানুষের রূপ নিয়ে এসছে, তার মানে আমাদের কি যুগ, আধুনিক যুগ চালু হয়ে গেছিল, যেটা তারপরে কি কল্কি অবতার। তার মানে এখন তোমাদেরকে ঠিক করার জন্য কল্কি অবতার লাগবে, মানে আমাদেরকে ঠিক করার জন্য কল্কি অবতার লাগবে এখন। হ্যাঁ কোনটা, না কল্কি, যে কলিযুগ, যে এটা কলিযুগ চলছে, সত্য ত্রেতা দাপর কলি, তাই না, এখন কলিযুগ চলছে, কলিযুগের নায়ক হচ্ছে কল্কি, যে এসে সমস্যার সমাধান করবে, তো এখন আসেনি, যে কিছু করার নেই, যে আমাদের এই যে অরাজকতাটা শুরু হয়ে গেছে, যে এটার সমাধান হবে, যে না তোমরা ভেবো না যে সমাধানের জন্যই আসবে, মানে এই যে দেখো আমরা যে অরাজকতা বলি, বিশৃঙ্খল পরিবেশ, দেখ আগে আমরা আবারও ফের প্রাচীন যুগে ফেরত যাচ্ছি, জামা কাপড়ের দিক দিয়ে বল, খাবারের দিক দিয়ে বল, সব দেখ তোমরা এখনো মাংস পুড়িয়ে খাওয়া চালু করেছো, গ্রিল মাংস খাচ্ছ এখন না তোমরা, বারবিকিউ, যাই হোক পুড়িয়েও খাচ্ছে, পুরানো তো প্রচুর আছে, ওটা তো বারবিকিউটা তো অনেক মডিফাই, এমনি তাও এখন এই যে চুলোর উপরে পুড়িয়ে এখন প্যাটার্ন হচ্ছে, এখন কত রেস্টুরেন্ট গুলোতে করছে না, যেটা বলবি সেটা দিয়ে দিচ্ছে এখন, ওই সামনেই পাল্টে পুল্টে দিয়ে দিচ্ছে, উপরে বাটার লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ বাটার, ঠিকই বলেছি, বাটার লাগিয়ে দিচ্ছে উপরে, তো এটা কিছু করার নেই, তো জানবে এই সমস্যার সমাধানের কারণে আসবে আমার। চলো নেক্সট দেখ এখানে, এইটা আমাদের যেটা বললাম, তাহলে দেখ আদি বরাহ, এবার এখান থেকে এইটা আমাদের পরীক্ষায় প্রচুর বার এসছে, দেখ এই যে দ্বিতীয় পয়েন্টে দেখ, গোয়ালিয়রের তেলি মন্দির নির্মাণ, এইটা আমাদের পরীক্ষায় প্রচুর বার এসছে, যে গোয়ালিয়রের তেলি মন্দির নির্মাণ করেন কে, এইটা আমাদের প্রচুর বার পরীক্ষা আসছে, মিহিরভোজ, এটা আমাদের লাগবে, তেলি মন্দির কে নির্মাণ করেন। আবারও আরেকবার কোশ্চেন এসছে যে তেলি মন্দির বর্তমান কোন রাজ্যে অবস্থিত, গোয়ালিয়র, বুঝতে পারছ, গোয়ালিয়র কোন রাজ্যে, বিহার, কে বলছে, মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে আছে। আচ্ছা দেখ এদের পতনের কারণ দেখো, এদের পতনের কারণ কি বলছে, দেখ এদের কি ওই যে পাল রাজাদের সাথে, এদের যে ধর্মপালের সাথে এও ছিল, তা পাল রাজারা যখন অ্যাক্টিভ হচ্ছে, এরা আবার কি ধীরে ধীরে এরা পতনের দিকে চলে আছে, তো সব এদের অতটা গুরুত্বপূর্ণ নয়, পতন কেন আমাদের কোশ্চেনে আসবে না। রাষ্ট্রকূট দেখো এদের প্রায় শাসন যদি বলে কত বছর, প্রায় 222 বছর, রাষ্ট্রকূটদের শাসন কত, 222 বছর আমাদের লাগবে। তো রাষ্ট্রকূট মানে কি, এটা আমাদের পরীক্ষায় আসে, রাষ্ট্রকূটরা কোত্থেকে এসেছিল, রাষ্ট্রকূটদের ভাষা কোথায়, এই ফার্স্ট পয়েন্টে দেখো, পয়েন্টগুলো যেটা দেওয়া আছে এখান থেকে, এই পয়েন্ট করে আমাদের কোনো না কোনো বার পরীক্ষা এসছে। দেখ রাষ্ট্রকূটরা কোত্থেকে এসেছিল, দেখো মহারাষ্ট্র থেকে এসেছিল, এটা আমাদের পরীক্ষায় প্রচুর বার এসছে, রাষ্ট্রকূটরা মহারাষ্ট্র থেকে এসেছিল। তবে মহারাষ্ট্র থেকে দেখ দরকার এই যে লাতুর, এই নামটা বেশি দেয়, মহারাষ্ট্র না দিয়ে কি দেয়, লাতুর, দেখো ব্র্যাকেটে দেওয়া আছে, বা লট্টালুরা, পেয়েছো দেখো, লাতুর নামটা বেশি দেয়, লট্টালুরা না দিয়ে লাতুর বা মহারাষ্ট্র, এই নামটা আমাদের প্রচুর দেয়। আর এদের ভাষা কি ছিল, দেখ এদের মাতৃভাষা কন্নড়, কর্ণাটকের ভাষা কন্নড়, তাই না, আসলে মহারাষ্ট্র কর্ণাটক এগুলো সব পাশাপাশি জায়গা, ক্ষেত্র অনুযায়ী, এখন দেখলে হবে না, তখন কি তখনকার যুগ অনুযায়ী কি পাশাপাশি কি একই একটা অঞ্চল হিসেবেই ছিল, কারণ যদি প্রভিন্স দেখিস, প্রভিন্সের মধ্যে কি এরা ধীরে ধীরে একজোট ছিল, পরবর্তীকালে ধীরে ধীরে ভাঙছে এরা, তো যখন অঞ্চল একই থাকবে তখন কি বিস্তারটাও
একই হয়ে যায়, মানে ভাষা তো স্প্রেড করে তাড়াতাড়ি, সেই অনুযায়ী হয়ে যাচ্ছে। এখানে দেখো বলছে এদের ভাষা হচ্ছে, মাতৃভাষা হচ্ছে কন্নড়, এটা আমাদের লাগবে, এটা কন্নড় মানে কর্ণাটক বংশোদ্ভূত এরা। নেক্সট দেখ এখানে ওই যে বাদামির চালুক্য মানে কি, সেই কর্ণাটকের গল্প এখানে বলে দিচ্ছে, তার মানে মহারাষ্ট্র থেকে কর্ণাটক, তার মানে এদের বিস্তার ছিল। তার মানে আমরা শুরুতে কি বললাম, এদের সাম্রাজ্য কোথায়, দাক্ষিণাত্য। তো মহারাষ্ট্রের নিচেই তো কি হবে, মানে বিন্দু পর্বতের নিচ থেকে আমরা ধরে নিচ্ছি দাক্ষিণাত্য, কারণ বিন্দু ভারতের ওপর থেকে যদি বলি উত্তর ভারত, তাহলে মানে মহাজন পদের তাহলে নিচ থেকে হচ্ছে দক্ষিণ ভারত হবে, মানে দাক্ষিণাত্য। যে ভাষায় বলো, আরেকটা আমরা মৌর্য উত্তরে পেয়েছিলাম, মনে করে দেখ সাতবাহনটা দাক্ষিণাত্য ছিল, আর এখানে হচ্ছে গুপ্ত উত্তরে রাষ্ট্রকূটটা দাক্ষিণাত্য। তো এই দুটো কিন্তু আমাদের লাগবে, যে দাক্ষিণাত্যে কারা কারা শাসন করেছিল, কোনো সময় রাষ্ট্রকূট দেয়, কোনো সময় সাতবাহন দেবে, এটা মাথায় রাখবি, ঘুরিয়ে আমাদের কোশ্চেন দেয়। দাক্ষিণাত্যের শাসনটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দাক্ষিণাত্য থেকে তোমরা বুঝতেই পারছো দাক্ষিণাত্য আমাদের কি আছে, দাক্ষিণাত্যের মধ্যে দুটো মূলত পাহাড়েরই সমষ্টি, তাই না? একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, আর একটা হচ্ছে পূর্বঘাট, তাই তো? তো স্বাভাবিক কথা, আর মাঝখানে আছে তোমরা জানো, মাঝখানে কোথায় মিল হয়েছে, কোথায় নীলগিরিতে মিল হয়েছে, তাই না? নীলগিরিতে কোন ফল রে, কোন ফুল ফোটে, কুরিঞ্জি, তাই তো? প্রায় 10 থেকে 12 বছর পর পর ফোটে, তাই না? যার দেখতেই নীল আর কি, 12 বছর। আচ্ছা চলো দেখো এখানে, এবার দেখ এদের হচ্ছে প্রতিষ্ঠাতা রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতা আমাদের প্রচুরবার পরীক্ষা এসেছে দন্তি দুর্গ, এটা আমাদের প্রচুরবার পরীক্ষা এসেছে। রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ, দেখ মেটেরিয়ালস একদম ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে, দন্তি দুর্গ রাষ্ট্রকূটদের প্রতিষ্ঠাতা। আচ্ছা দেখ এবার এখানে বলছে, দেখ কোথায় মালওয়া দখল করেছিল, কাদের পরাজিত করে, এই পয়েন্টটা দ্বিতীয় পয়েন্টটা আমাদের প্রচুরবার পরীক্ষা এসেছে। মালওয়া দখল করেছিল কাদের পরাজিত করে, দেখো গুর্জরদের পরাজিত করে, তার মানে কি সেই গুর্জর প্রতিহারদের, তাই তো? আচ্ছা এরপর দেখ চালুক্য রাজা কীর্তিবর্মন দ্বিতীয়কে পরাজিত করছে, এই পয়েন্টটাও আমাদের প্রচুরবার এসছে। এই যেগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ দেখ সেগুলোই দেওয়া আছে, এই জন্য এগুলো আমি এক্সট্রা আলাদা ক্লাস করলে আলাদা ক্লাস করা যায়, কিন্তু অযথা সময় নষ্ট তোমাদের, খালি গুরুত্বপূর্ণ গুলো যেগুলো যে রাজার সেগুলোই তুলে দেওয়া হয়েছে, এর বাইরে এখান থেকে দেবে না, কারণ এই রাজাগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। এই জন্য এখানে যে পয়েন্টগুলো আমি দিয়েছি এইগুলো জানবি আসবে, খালি তোমরা মাথায় রাখবে হর্ষবর্ধনটা পুরো পড়বে তোমরা, আর কুমারগুপ্ত থেকে শুরু করে এক কথায় গুপ্তগুটা খুব ভালোভাবে পড়বে। আর এখানে এই যেগুলো আছে এর বাইরে পড়ার দরকার নেই, যদি এক্সট্রা মেটেরিয়ালস কোনো জায়গায় পড়তে যাও অন্যটা পড়বে, এইগুলো মোটে পড়বে না, কারণ এর বাইরে থেকে এখানে দেবেই না, কারণ এখান থেকে এর থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আর নেই। যদি দেয় তাহলে বাবার নাম মার নাম, ওগুলো ফালতু জিনিস, ওগুলো কোনোদিনও দেবে না। রাজ্যের বিস্তার কোথায় ছিল ওগুলো দেবে না। দাক্ষিণাত্য মানে দাক্ষিণাত্যই শাসন করতো, এটাই এদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর কোনো গুরুত্বপূর্ণ নেই এখানে, খালি এই পয়েন্টগুলোই আমাদের লাগবে এখান থেকে। নেক্সট দেখ এই যে বলছে প্রথম কৃষ্ণ থেকে আমাদের 3 নাম্বার পয়েন্টটা খালি একটু দেখো, 3 নাম্বার পয়েন্ট আমাদের প্রচুরবার পরীক্ষা আছে। দেখ ইলোরা কোথায় ছিল, মহারাষ্ট্র। আচ্ছা মহারাষ্ট্র ছিল, এই যে দেখো কৈলাস মন্দির নির্মাণ করেন, এটা আমাদের পরীক্ষা আসে ইলোরার। আচ্ছা অজন্তা ইলোরার গুহা চিত্র, তাই না? ওটাও অজন্তাও তার মানে মহারাষ্ট্র, তাই না? সেটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা এইটা এখান থেকে দেখো নেক্সট পয়েন্ট, দেখ তৃতীয় গোবিন্দ থেকে খেয়াল করে দেখো, এই যে 3 নাম্বার পয়েন্টটা দেখ, দ্বিতীয় নাগভট্ট পাল রাজা ধর্মপালক কনৌজের ছোট রাজ্যগুলোকে তার অধীনে স্বীকার করতে বাধ্য করান। দেখেছো এই পাল রাজা, এইটা আমাদের পয়েন্ট আসবে, থার্ড পয়েন্টটা একটু আন্ডারলাইন করে নাও, থার্ড পয়েন্টটা আমাদের লাগবে। আচ্ছা এবার দেখ এখানে প্রথম অমোঘ বর্ষ থেকে আমাদের প্রচুরবার পরীক্ষা এসছে, দেখো ইনি জৈন ধর্মের অনুসারী ছিলেন। আচ্ছা জৈন ধর্ম মানে কি, জৈন মানে কি, বা জিন মানে কি, বা জিনা মানে কি, যে ভাষায় দিক, বা জৈন কারা, জৈন ধর্ম বলেছে না, তো জৈন যা জিন তা যা, ওটা তো ধর্ম। মহাবীর হচ্ছে চতুর্থ তীর্থাঙ্কর, মানে জৈন ধর্মের একজন প্রবক্তা বা প্রতিষ্ঠাতা নয়, পুনঃপ্রতিষ্ঠাতা, তাই না? কারণ 24তম মানে কি লাস্ট একদম, এই জন্য একে আমরা ধরতে পারি এর পরে আর কোনো তীর্থঙ্কর আসেনি, এই জন্য পুনঃপ্রতিষ্ঠাতা বলবো আমরা, প্রতিষ্ঠাতা নয়। প্রতিষ্ঠাতা হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ, ওটা তো জৈন ধর্ম যখন পড়ানো হবে আরো ক্লিয়ার করে দেওয়া হবে, ঋষভনাথ বা আদিনাথের বে। কিন্তু এখান থেকে বলছে জিনা মানে হচ্ছে যে রিপু জয় করে, রিপু মানে কি, রিপু মানে হচ্ছে শত্রু, তোমরা আবার ভেবো না যে শত্রু মানে হচ্ছে এই মানুষ শত্রু, আসলে রিপু মানে হচ্ছে তোমার ভেতরের যে শত্রু, ভেতরের শত্রু তোমরা ছোটবেলা থেকে পড়েই এসছো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাই না? এই 6টা তোমরা পড়ে এসছো, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তার মানে ঘুরে ফিরে এক কথায় তোর ইন্দ্রিয়কে, এদের ভাষায় ওটা, এবার তোমার ভাষায় কি, বায়োলজির ভাষায় তোমার পঞ্চ ইন্দ্রিয়ই হচ্ছে তোমার গন্ডগোলের কারণ। পঞ্চ ইন্দ্রিয়কে যে কন্ট্রোল করতে পারবে সেই হচ্ছে কি রিপুজয়ী, সেই হচ্ছে জিনা বা সেই হচ্ছে জিন বা জৈন। রিপুকে যারা পালন করে, এই রিপু জয়ের ধর্ম যারা পালন করে তারাই হলো জৈন, আর রিপুকে জয় করে যে তিনি হলো জিন।
তা জিন মানে হচ্ছে রিপু জয়ী, তা রিপু এই জয়ী রিপু জয়ের ধর্ম যে পালন করে তারা হলো জৈন হবে। তার মানে তাহলে মহাবীর 24তম তীর্থঙ্কর বা জৈন ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, তিনি নতুন কিছু ধর্ম বা নতুন কিছু নীতি অ্যাড করেছিলেন এই ধর্মের মধ্যে। তো সেটা আমাদের ওখান থেকে আসে আর কি। এবার দেখ এখান থেকে এই যে জিন সেন তার প্রথম ধর্মগুরু ছিলেন। এবার মনে করে দেখ আমরা সেই মহাপদ্মনন্দ পড়ার সময় পড়েছিলাম, মনে করে দেখো মহাজন পদে যে জিনার মূর্তি নিয়ে এসেছিল কলিঙ্গ থেকে, তাই না, যেটা খারবেলের হাতিগুম্ফা লিপির মধ্যে প্রমাণ পাওয়া যায়। মহাপদ্মনন্দের দেখবি মহাপদ্মনন্দের সব মেটেরিয়ালস দেওয়া আছে এবং পড়িয়েও ছিলাম আমি এটা। নেক্সট দেখো এখানে এনার উপাধি দেখ, এখানে কন্নড় ভাষায় লেখা তার কবিরাজ মার্গ। এইটা আমাদের দু একবার এসছে, কবিরাজ মার্গ কার রচনা, প্রথম অমোঘ বর্ষের। এই কারণে এই গ্রন্থটা লিখেছিল বলেই এর পয়েন্টে আমাদের আসে যে কবিরাজ মার্গ কার রচনা করেন এবং কোন ভাষায়, কন্নড় ভাষায়। কন্নড় মানে কি কর্ণাটকের ভাষা কন্নড়, তাই না? আর হ্যাঁ, আর কেরালার ভাষা মালায়ালাম, অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু, তেলেঙ্গানার ভাষা তেলেঙ্গানারও একই হবে, তাই না, কারণ তেলেঙ্গানা তো ওখান থেকে ভেঙে এসছে। আচ্ছা, আর তামিলনাড়ু ভাষা তামিল। এই কটাই মনে রাখবি, গুলালে জানবি কন্নড় আর মালায়ালাম, এই দুটোই আমাদের ভাষায় কোশ্চেন দেয়, এই দুটোই আমাদের গুলিয়ে যায়। কর্ণাটকের ভাষা কন্নড় আর কেরালার ভাষা মালায়ালাম, এই দুটোই কোশ্চেনে দেয় যদি। হ্যাঁ হ্যাঁ, লাক্ষাদ্বীপ, ওগুলো লাক্ষাদ্বীপ দেয় আমাদের, দিলে জানবি কন্নড় আর মালায়ালাম, এই দুটোই আমাদের মানে গুলিয়ে যায় বলে দেয়। আর রাজ্য যদি দেয় জানবি এই যে ওই জায়গাটা 7 স্টেটস এর মানে 7 সিস্টারের রাজ্যগুলো আমাদের দেয়। আর যেগুলো নতুন হয়েছে সেই রাজ্যগুলো দেবে। আর যেটা যেটা দুটো করে রাজধানী আছে সেগুলো দেয়, যেমন হিমাচল প্রদেশের দুটো, তোমাদের উত্তরাখণ্ডের দুটো, আর হচ্ছে জম্মু কাশ্মীরের দুটো, তাই না, যেগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। ওই টপিক তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, জিওগ্রাফিতে তোমাদের হয়ে গেছে, জিওগ্রাফি এগিয়ে আছো তোমরা, হিস্ট্রি পিছিয়ে আছো। জিওগ্রাফি তোমাদের হয়ে গেছে না, অনেকগুলো টপিক হয়েছে। ঠিক আছে, চলো দেখো। হ্যাঁ, আর লাস্ট পয়েন্টটা দেখ, মান্যখেদ বা মালখেদ রচনা করেন কর্ণাটকে। দেখ এই পয়েন্ট আমাদের প্রচুরবার এসেছে, রাষ্ট্রকূট রাজধানী মান্যখেদ বা মালখেদ, এই যেটা পয়েন্টটা আমাদের প্রচুরবার পরীক্ষায় এসেছে যে কে নির্মাণ করেন, মালখেদ বা মান্যখেদা কে নির্মাণ করেন, প্রথম অমোঘ বর্ষ। এইটা আমাদের প্রচুরবার পরীক্ষায়, যে কোনো কোশ্চেন ব্যাংকে দেখবি আছেই আছে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কোথায় অবস্থিত এটা তাহলে, মান্যখেদা বা মানখেদ কর্ণাটকে। এটা প্যাকেটে লিখে রাখ, কে আর লিখে রাখ, বা কর্ণাটক বাংলা দিয়ে দিচ্ছি। নেই তোমার কাছে? ইংলিশ যারা পাস না আমি পরে দিচ্ছি, দাঁড়া, ও তো পড়েছে যে দিলাম যে ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো তৃতীয় কৃষ্ণ। শোন লাস্ট, দেখো লাস্ট গুরুত্বপূর্ণ রাজা, শোনো লাস্ট গুরুত্বপূর্ণ রাজা দেখো, এ কিন্তু শেষ নয়। বারবার বলছি যেখানে তৃতীয় কৃষ্ণ দেয়া আছে মানে তৃতীয় কৃষ্ণ কিন্তু শেষ নয়, এ হচ্ছে লাস্ট গুরুত্বপূর্ণ রাজা। আর শেষ রাজা হচ্ছে এদের, শেষ রাজাটা একটু লিখে রাখ, শেষ রাজা হচ্ছে ইন্দ্র। শেষ রাজা হচ্ছে ইন্দ্র, কিন্তু শেষ রাজা আমাদের দেবে না, এখান থেকে শেষ রাজা দেয় না, আমাদের গুরুত্বপূর্ণ রাজা দেবে সবসময়। জানবি রাষ্ট্রকূট, প্রতিয়ার, গুর্জর সবসময় গুরুত্বপূর্ণ দেয়। আমাদের যেটা মেন বংশগুলো যেগুলো, সেগুলোর আমাদের প্রথম এবং লাস্ট দেবে। এদের না হলে এদের শেষ রাজার কোনো মূল্য নেই এদের, কারণ এদের শেষ রাজার কি অস্তিত্বই কি খুব কম ছিল, এই জন্য এদের শেষ রাজা গুরুত্বপূর্ণ নয়। তাহলে লাস্ট দেখো তৃতীয় কৃষ্ণ। দেখ তৃতীয় কৃষ্ণের এই যে পয়েন্ট, আমাদের দ্বিতীয় পয়েন্টটা দেখ, তিনি চোলদের বিরুদ্ধে তাক্কল নামে পরাজিত করেন। এই পয়েন্ট আমাদের একবার এসছে, এই যে চোলদের বিরুদ্ধে। সেকেন্ড পয়েন্টটা যেটা, এটা আমাদের প্রচুরবার এসছে দেখ। আর এই তাঞ্জোর ও রামেশ্বরম দখল করেন। বুঝতেই পারছো এটা সব কোথায়, দক্ষিণ ভারতে, তাই না, দুটোই দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, তাই তো, রামেশ্বরম বলে না, দুটোই সব দক্ষিণ ভারত মানে তামিলনাড়ুতে, দুটোই তামিলনাড়ুতে দখল করছে এটা। আরেকটা দেখ, এই যে রামেশ্বরমে কৃষ্ণেশ্বর মন্দির, এইটা কে নির্মাণ করেছিলেন, কৃষ্ণেশ্বর মন্দির রামেশ্বরমে। দেখো তৃতীয় কৃষ্ণ, এই পয়েন্ট আমাদের এসছে, এখান থেকে পরপর আসলে সবকটাই এসছে আমাদের। দেখ এই যে কাঞ্চিপুরম, কাঞ্চি, দেখ কাঞ্চি কোথায়, আমরা সেই টেক্সটে পড়েছিলাম না, কাঞ্চি, কাঞ্চি হচ্ছে তামিলনাড়ুতে। এখান থেকে এইটাও এসছে যে কাঞ্চির রাজা কে ছিল, রাষ্ট্রকূট বংশের কোন রাজা কাঞ্চি শাসন করতো, তাহলে হবে কে, তৃতীয় কৃষ্ণ। এটা আমাদের পরীক্ষা আছে। কাঞ্চি হচ্ছে বর্তমান তামিলনাড়ুতে, যেটাকে কাঞ্চিপুরম নামে মনে হয় এখন চেনা যায়, তাই না, কাঞ্চিপুরম। তো আমাদের এমনি বাংলাতে আমরা বলি কাঞ্চি, বলি কাঞ্চি, কনৌজ, তাই না, এই নামে আমরা ছোটবেলায় পড়েছিলাম। আশা করছি এইটুকু পড়ো, এর বাইরে এখান থেকে আশা করছি আসবে না।